তো আজকে আমরা ডিসকাস করব ইম্পর্টেন্ট একটা পেডাগোগির একটা চ্যাপ্টার সম্পর্কে। সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচেস অফ প্রেজেন্টিং কনসেপ্ট, এবং এটা থেকে আমরা আজকে কিছু এমসিকিউ সম্পর্কেও ডিসকাস করব। এবার জিনিসটা কি অ্যাপ্রোচেস অফ প্রেজেন্টিং কনসেপ্ট বলতে কি? এটা হয় কি আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি, মানে আমরা কোনো জিনিসকে কোন অ্যাপ্রোচে প্রেজেন্ট করে থাকি বা কোন কোন অ্যাপ্রোচ আমাদের ক্ষেত্রে আমরা প্রকাশ করে থাকি, বা কোন স্তরের শিশুদের ক্ষেত্রে আমরা কি ধরনের অ্যাপ্রোচ প্রোভাইড করব বা অ্যাপ্রোচ আমরা দেখাবো, সেগুলো সম্পর্কে আমাদের এই চ্যাপ্টারটা রয়েছে। ঠিক আছে? তো এটা বেসিক্যালি কি হয় যে আমাদের যে বিদ্যালয় স্তরে, অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক যে বিভিন্ন স্তরে পরিবেশ বিদ্যার যে বিষয়বস্তুগুলো থাকে, যে সাবজেক্ট গুলো থাকে, সেই সাবজেক্ট গুলো মানে কিছু কনসেপ্টের উপর ভিত্তি করে অনুসরণ করা হয়ে থাকে। এরকম আমাদের ১০টা কনসেপ্ট আছে। সেই ১০টা কনসেপ্টের সম্পর্কে আমরা ধীরে ধীরে একটু আলোচনা করব। প্রথম বা ফার্স্ট কনসেপ্ট যেটা, সেটা বলছে কি সমন্বিত বা প্রেরণা সঞ্চারী দৃষ্টিভঙ্গি। ইংলিশে ইন্টিগ্রেটেড বা যেটাকে আমরা ইনফিউশন অ্যাপ্রোচ বলে থাকি। এবার জিনিসটা কি? সমন্বিত দৃষ্টিভঙ্গি বা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি? এই যে যেমন আমরা বেসিক্যালি জিনিসটা সম্পর্কে কি বুঝি? যে কোনো কিছু সমন্বয় করার অর্থ হলো যে বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে আমরা বেসিক্যালি বলতে পারি যে বিভিন্ন যে বিষয় রয়েছে, সেই বিভিন্ন বিষয়ের মধ্যে একটা অন্তঃসম্পর্ক বা আন্তঃসম্পর্ক সম্পর্কে আমরা আলোচনা করব। আন্তঃসম্পর্ক বলতে কি? মানে আমাদের যে বিভিন্ন সাবজেক্ট গুলো রয়েছে, যেমন আমরা সোশ্যাল সায়েন্স রয়েছে, এরকম আমাদের কাছে অনেক সাবজেক্ট বা বিষয় রয়েছে, তাদের মধ্যে কি রিলেশন গুলো রয়েছে বা সম্পর্ক রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন আমরা ছোটবেলায় বা প্রাইমারি স্কুল বা বিভিন্ন বইয়ে কি কি পড়ি? আমরা পড়ি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পড়ি, ভাষা পড়ি। ভাষা বলতে আমরা দেখেছি বাংলা ভাষা, ইংরেজি ভাষা, ল্যাঙ্গুয়েজ পড়ি। তারপরে আমরা বিজ্ঞান পড়ি, ঠিক আছে? যেটা সায়েন্স আমরা পড়ে থাকি। এছাড়া আমরা জিওগ্রাফি, ভূগোল পড়ি। তারপর আমরা ইতিহাস পড়ি, গণিত পড়ি, ঠিক আছে? এই ধরনের যে বিভিন্ন বিষয় বা সাবজেক্ট গুলো পড়ে থাকি, এই সাবজেক্ট গুলোর মধ্যে একটা সম্পর্ক আমাদের মধ্যে জানতে হবে যে প্রত্যেকটা সাবজেক্ট বা এই সাবজেক্ট গুলো কেন একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্টের মধ্যে একটা যে সম্পর্ক রয়েছে, সমন্বয় রয়েছে, সেই সমন্বয়টা আমাদের জানার প্রয়োজন। এই জন্য কি? কেন? কারণ দেখবে বাচ্চাদের ক্ষেত্রে ছোটবেলায় যে সাবজেক্ট পড়ানো হয়, বড় হলে তার থেকে একটু মানে বেটার কিছু পড়ানো হয় বা একটু টাফ জিনিস পড়ানো হয়ে থাকে। অর্থাৎ এই পদ্ধতি ইন্টিগ্রেটেড এর মাধ্যমে আমরা ছোটবেলায় তো একটা বাচ্চাকে বলবো না আমি বাচ্চাকে বিজ্ঞান মনস্ক করব। কি করলাম? সায়েন্স পড়িয়ে গেলাম শুধু। তাকে জিওগ্রাফি, হিস্ট্রি কিছু পড়ালাম না। তখন কি হবে? বাচ্চার মধ্যে যে সমস্ত কিছু জানার জিনিস থাকবে না। এবার দেখবে আমরা যদি যখন ছোট মানে ক্লাস 10 পর্যন্ত কি হয়? প্রত্যেকেই দেখেছি আমরা প্রায় সমস্ত সাবজেক্ট পড়ি। তারপর যখন 11-12 চলে যাই, ঠিক আছে? আমরা যখন একাদশ, দ্বাদশ শ্রেণী 11-12 এ পড়ি, তখন কি হয়? দুটো ভাগ হয়ে যায়। একটা হয় সায়েন্স স্ট্রিম বা ৩ টে বলতে পারি, বা আর্টস আর হচ্ছে কমার্স। ৩ টে ভাগ হয়ে যায়। অর্থাৎ এখানে যারা সায়েন্স পড়বে তারা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি পড়বে। যারা আর্টস পড়বে তারা এখানে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এই ধরনের সাবজেক্ট পড়বে। এরপর যখন কলেজে চলে যাই, মানে যখন আমরা গ্র্যাজুয়েশন করে থাকি, তখন কি হয় দেখবে যে একটা সাবজেক্টে স্পেশালাইজেশন করা হয়, অনার্স করা হয় যেটাকে আমরা অনার্স ডিগ্রি বলে থাকি। যেখানে একটা সাবজেক্টে অনার্স হয়, তার সাথে সাথে আর যেকোনো এনি 2 সাবজেক্ট আমরা পাস হিসাবে করে থাকি। এরপর যখন আমরা সেটা হচ্ছে এমএসসি বা এমএ পর্যায়ে চলে যাই, তখন দেখি আমাদের একটা সাবজেক্টেই আমাদের স্পেশালাইজেশন করা হয়। অর্থাৎ আমরা বেসিক্যালি এটা সম্পর্কে বুঝতে পারছি যে যত তুমি উঁচু ক্লাসে যাবে, তোমাকে একটা সাবজেক্টের উপরে বেশি স্পেসিফিকেশন করানো হবে। যত নিচু ক্লাসে থাকবে, তোমাকে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে পড়ানো হবে। যেটা নিয়ে বিভিন্ন প্রেজেন্টলি বলা হয়ে থাকে। আমিও তোমাদেরকে এই কথাটা বলে থাকি। আমি একটা জিনিস এবারে শেয়ার করেছিলাম যে আমাদের যে প্রত্যেকের এডুকেশন সিস্টেমটা হওয়া উচিত টি টাইপ। টি বলতে কি? টি টাইপ বলতে কি বলেছিলাম? টি টাইপ বলতে হচ্ছে
যে আমরা যে কোনো একটা বিষয় হবে, সেটা তোমার সাবজেক্ট হতে পারে, হিস্ট্রি বলো, ইভিএস বলো, বেঙ্গলি বলো, সেই সাবজেক্টে খুব গভীরে আমাদের নলেজ প্রয়োজন। মানে সেটা সম্পর্কে আমরা প্রচুর ভালো জানবো, একদম এক্সপার্ট হয়ে যাবো। ঠিক আছে? যেটা যদি বাংলার সাবজেক্ট হয়, কারো বাংলা এক্সপার্ট হবো। কেউ যদি হিস্ট্রি হয়, হিস্ট্রি এক্সপার্ট হবে। কিন্তু তার মানে এই নয় যে সে শুধু বাংলাই পড়বে। তাকে কি করতে হবে? অন্যান্য সাবজেক্ট গুলোতেও কনসেপ্ট তার থাকাটা দরকার। অর্থাৎ সে বাংলা পড়ছে মানে তাকে কিন্তু অঙ্ক করাটাও জানতে হবে, বিজ্ঞানও জানতে হবে। কিন্তু সেগুলো যেন তার কনসেপ্ট থাকে বা ধারণা থাকে। কিন্তু একটা বিষয়ে তার মধ্যে যেন খুব গভীর বা সেই বিষয়ে সে যেন এক্সপার্ট হয়ে থাকে। এটা কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ ইন্টিগ্রেটেড যে স্টাডিজ এই জিনিসটাই বলছে যে আমাদের বিভিন্ন সাবজেক্টের মধ্যে সমন্বয় থাকাটা প্রয়োজন। ঠিক আছে? যেটা আমাদের প্রথম 1975 এ এটাকে বলা হয়েছিল। তারপর 1986 তে 1986 এ আমাদের যে জাতীয় শিক্ষানীতি, ঠিক আছে? জাতীয় শিক্ষানীতিতে এটার উপরে মানে জোর করা হয়েছিল। প্রেজেন্টলি আমরা কতটা জানি কি জানি না, তোমরা যে পরবর্তীকালে টিচার হবে, তখন দেখবে তোমরা কিন্তু নিউ এডুকেশন পলিসির আন্ডারে তোমাদের টিচিং করতে হবে বা পড়াতে হবে। এবার নিউ এডুকেশন পলিসিটা কি? যেটা আমাদের 2024 2024 থেকে চালু হতে চলেছে নিউ এডুকেশন পলিসি। এটা সম্পর্কে জানো কেউ? না কেউ কিছু জানো না? নিউ এডুকেশন পলিসি সম্পর্কে না স্যার, জানেনি। না স্যার। কেউ জানো না? কারো কোনো কনসেপ্ট, কোনো উড়া খবর? স্যার হালকা কিছু একটু জানো জানা নাকি? আছে। স্যার 5 কি অ্যাড হবে প্রাইমের সাথে? আচ্ছা, 5 অ্যাড হবে প্রাইমারির সাথে, একটা কথা পেলাম। আর মাধ্যমিক তুলে দেবে, গ্রাজুয়েশন হচ্ছে 4 বছরের। ফাইন পাস তুলে দেবে। আচ্ছা, মাধ্যমিক তুলে দেবে। আচ্ছা, তাহলে মাধ্যমিকের জায়গায় কি হবে? কিছু হবে না? 9 10 বোর্ড হয়তো পরীক্ষা একসাথে। হবে। মানে প্রপার 11 12 এর সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, মানে প্রপারলি তোমাদের ব্যাপারটা নেই। ঠিক আছে? আমি তোমাদের এই এডুকেশন পলিসিটা বলে দিচ্ছি, কারণ এটাও তোমাদের থাকবে। তো আমি এখানে একটু ডিসকাস করে দিচ্ছি যে নিউ এডুকেশন পলিসিটা আমাদের কি, সেটা তোমাদের টপিকেরই অংশ। ঠিক আছে? এডুকেশন পলিসি গুলো তোমাদের জানতে হবে, এটা তোমাদের টপিকেরই অংশ। আমি একটু বলে দিচ্ছি 24 নিউ এডুকেশন পলিসি কি বলছে, যেটা আমাদের আসতে চলেছে। প্রথমত, ঠিক আছে, যেগুলো বিতর্কিত বিষয় সেগুলো ছেড়ে দিচ্ছি। যে কলোনিয়াল হিস্ট্রিকে বাদ দেওয়া হবে, মানে যেসব সাবজেক্টের মধ্যে মুঘল সুপ্রিমেসি রাখা হয়েছে, দিল্লি সালতানাত সুপ্রিমেসি রাখা হয়েছে, সেগুলোকে রিডিউস করা হবে। রিডিউস করে ইন্ডিয়ান যেসব রাজারা রয়েছে তাদের হিস্ট্রি গুলোকে একটু বড়ভাবে, একটু বেশি ভাবে দেখানো হবে। মানে হিস্ট্রি বই যেরকম আকবরের নাম 100 বার রাখা আছে, সেখানে শিবাজির নাম 5 বার রাখা আছে, মহারানা প্রতাপের নাম 1 বার রাখা আছে। তো সেই জিনিসগুলো পরিবর্তন করা হবে। সেগুলোর কথা আমি ছেড়ে দিচ্ছি, সেগুলো নিয়ে আমি আর কিছু বলছি না। এবার আসি পলিসির মধ্যে কি হচ্ছে, যে 8 পর্যন্ত, ক্লাস পর্যন্ত কি হচ্ছে, প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারিটাকে রাখছে। এবার জিনিসটা কি, মানে ক্লাস 8 পর্যন্ত তুমি যেমন পড়তে সেরকমই পড়বে, কোনো সমস্যা নেই। 8 এর পরে কি হয়ে যাবে, তোমাকে স্পেশালাইজেশন, তোমাকে ভোকেশনালের জিনিস অ্যাড করা হবে। মানে তুমি পড়বে 9 10 11 12 যখন পড়বে, সেখানে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারবে। মানে 9 10 পড়ার সময় তোমার মনে হলো যে তুমি পড়বে এখান থেকে, কিরকম পড়বে, তুমি এখান থেকে তোমার পছন্দের মতো হয়তো পড়লে, মিউজিক পড়লে, তার সাথে হিস্ট্রি পড়লে, তার সাথে তোমার হচ্ছে ধরো অ্যাকাউন্টেন্সি পড়লে, তার সাথে তুমি ধরো ফিজিক্স পড়লে। অর্থাৎ তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারবে। এবং তার সাথে সাথে তোমাদের কি হবে, ভোকেশনাল একটা ট্রেনিং দেওয়া থাকবে। এটা কেন, এটা কিসের জন্য? বলবে না স্যার এগুলো খারাপ জিনিস, ফলে মাধ্যমিক ব্যাপারটা থাকবে না, একদম সরাসরি হায়ার সেকেন্ডারি যে 12 এর বোর্ড এক্সাম সেটা হবে। বলবে স্যার মাধ্যমিক ছিল তো খুবই ভালো ছিল। দেখো, খুবই খারাপই ছিল, তার কারণ প্রেজেন্টলি দেখতে পাচ্ছ, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের কি যোগ্যতা আছে, তোমরা বলবে কেন স্যার, আমি স্যার বিএড করেছি, আমি স্যার ডিএলএড করেছি, আমি স্যার হচ্ছে আমার এমফিল করেছি। এই ডিগ্রিগুলো কি? এগুলো কোনোটাই হচ্ছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নন টেকনিক্যাল ডিগ্রি। নন টেকনিক্যাল ডিগ্রি বলতে কি, যে এই ডিগ্রি নিয়ে তুমি কোনো কোম্পানিতে কাজ করতে পারবে না। অর্থাৎ তোমাকে যে জব বা চাকরি করতে হবে, সেটা ডিপেন্ড করতে হবে কোনো না কোনো পড়াশোনার ডিগ্রির উপরে। মানে আইদার টিচার ছাড়া আর তুমি কিন্তু কিছু করতে পারবে না। অর্থাৎ এই নন টেকনিক্যাল ডিগ্রির ফলে তোমার কাছে কিন্তু কোনো জব অপরচুনিটি নেই। ফলে কি হচ্ছে, তুমি যখন পাস করছো, পাস করার পরে তোমার ক্ষেত্রে কিন্তু তুমি স্কিলড হচ্ছ না, তোমার শুধু ডিগ্রি হচ্ছে, তোমার ক্ষেত্রে কোনো স্কিল হচ্ছে না।
ফলে 9, 10, 11, 12 এর পরে যখন ক্লাস 12 পাস করবে কোনো ছেলে, তার ভোকেশনাল ট্রেনিং থাকার ফলে সে একজন টেকনিক্যাল ডিগ্রি তার কাছে থাকবে। অর্থাৎ সে তারপরে যেকোনো প্রাইভেট কোনো জায়গায় বা যেকোনো কোম্পানিতে সে কিন্তু এপ্লাই করতে পারবে। এবার তার সাথে, সাথে কি করা হলো? এরপরে সে যখন কলেজে যাবে, কলেজে আগে কি হতো? ৩ বছরের গ্র্যাজুয়েশন হতো আর তারপরে ২ বছরের এমএ হতো। টোটাল ৫ বছরের ব্যাপারটা ছিল। এখন কি করা হলো? ব্যাপারটাকে ৫ বছর না করে টোটালি করে দেওয়া হলো ৪ বছর। অর্থাৎ ৫ বছরের জায়গায় তোমার কাছে রিডিউস করে দেওয়া হলো ৪ বছর। অর্থাৎ ৪ বছরে তুমি কি পাবে? ডিপ্লোমা, গ্র্যাজুয়েশনও পাবে, তার সাথে মাস্টার্সেরও জিনিস করতে পারবে। অর্থাৎ এই জায়গার ক্ষেত্রে কি হচ্ছে? যে সময় যেটা, সেটাকে কিন্তু ১ বছর কম করা হচ্ছে এবং তুমি সেই ডিগ্রি পাচ্ছ, তার সাথে, সাথে তুমি কিন্তু একটা টেকনিক্যাল ডিগ্রি পাচ্ছ। এটা এবারের এডুকেশন পলিসির সবথেকে বড় উদ্দেশ্য। এবার কথাটা হচ্ছে, এই কনসেপ্টটা কে বলল যে এই ধরনের শিক্ষানীতিটা হলে ভালো হবে? এটা কি মোদিজি বলেছে বলে হয়ে গেছে? না কে বলেছে? কনসেপ্টটা কে দিয়েছে? কার কনসেপ্টের উপর ভিত্তি করে এই নিউ এডুকেশন পলিসিটা অ্যাডপ্ট করা হয়েছে? বলতে পারবে? কে প্রথমে এই কনসেপ্টটা দিয়েছে? এইরকম এডুকেশন পলিসি হওয়া উচিত? এনি গেসেস? নো গেস? ডক্টর এপিজে আব্দুল কালাম। ঠিক আছে? এটা তার ভিশনের উপর ভিত্তি করে জিনিসটাকে করা হচ্ছে। ঠিক আছে? যেটা তোমরা 2024 এ ইমপ্লিমেন্টেড করতে পারবে। এবং এখানে এক্ষেত্রে আমাদের যে এডুকেশন প্রাইমারি স্কুল এখন কি হয়েছে? এই যে সাপোজ ধরো তোমরা প্রাইমারি স্কুলের টিচার হবে। এবার তুমি বলো তো প্রাইমারি স্কুলের টিচার তোমরা কেন হতে চাইছো? তোমরা কেউ যদি বলো স্যার প্রাইমারি স্কুলের মাধ্যমে বাচ্চাদের ভবিষ্যৎ নির্মাণ করব, টোটালি মিথ্যে কথা বলছো। শুধু তোমাদের চাই একটা জিনিস, সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে সরকারি স্যালারি। এর বাইরে কেউ কিচ্ছু চায় না। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে প্রাইমারি স্কুলে পড়ানো বা পড়াশোনা হয় না। হয় না বলতে কি, সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই বলে হচ্ছে না। এবার কি হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু প্রাইভেট মানে গভর্নমেন্ট স্কুলের ইনফ্রাস্ট্রাকচার উন্নতির জন্য প্রচুর পদক্ষেপ গ্রহণ করছে। অর্থাৎ যেগুলো প্লে স্কুল টাইপের কনসেপ্ট, প্রাইভেট স্কুল থেকে সরিয়ে প্রাইভেট স্কুলের সাথে সাথে গভর্নমেন্ট স্কুলেও কিন্তু প্রোভাইড করা হবে। অর্থাৎ তোমরা যেই এরাতে যাচ্ছ, এখানে তোমরা যদি ভাবো যে আগের মতো দৃষ্টিভঙ্গিতে পড়িয়ে দেব, ব্যাপারটা তোমরা অনেকটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ নতুন এডুকেশন পলিসির সাথে নিজেদের কিন্তু মানাতে হবে। এটা আমাদের নিউ এডুকেশন পলিসির মধ্যে ব্যাপারটা আসছে। ওকে, সেই জন্য একটা বলা হচ্ছে যে তোমাদের সবসময় বলা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আমাদের খুব দরকার। অর্থাৎ এটাই আমি তোমাদের বারবার বলছি যে তোমরা প্রাইমারি স্কুলে পড়ো বা যে কোনো জায়গায় পড়ো, যে কোনো সাবজেক্টের টিচার হোক, যে কোনো জায়গায় হোক, সমস্ত জিনিসের ধারণাটা কিন্তু তোমাদের প্রয়োজন। বলবে স্যার প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে কি আর সাবজেক্ট পড়াবো? তাদেরকে স্যার অ আ ক খ পড়াবো। ব্যাপারটা ভুল ভাবছো। আজকালকার প্রাইমারি স্কুলের বাচ্চাদের যে মাথার মধ্যে কনসেপ্ট প্রচুর কিন্তু রয়েছে, তারা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। কারণ আজকালকার বাচ্চারা কিন্তু ভীষণ স্মার্ট। তারা এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে তারা কিন্তু অনেক কিছু জানতে পারে। এবার তুমি যদি সেখানে উত্তর দিতে না পারো, বুঝতে পারবে দুদিন পরে কেমন ভাবে তোমার হচ্ছে মজাক হয়ে যাবে। বুঝতে পারছো? এবং বাচ্চারা কিন্তু আজকাল তোমার থেকে অনেক বেশি জানে। এটা মাথার মধ্যে রাখ। এই কারণে সমস্ত সাবজেক্টকে একত্রিতভাবে সমন্বিত করে পড়ানোটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। বলো, বোঝাতে পারলাম কথাটা? ওকে। আর হ্যাঁ স্যার। বাচ্চারা যদি এই ধরনের এডুকেশন পেয়ে থাকে, একটা সমন্বিত এডুকেশন পেয়ে থাকে, সে কিন্তু সমস্ত জিনিসকে কি করবে? খুব ইজিলি বাস্তব প্রয়োগ করতে পারবে, এটাকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এটা কিন্তু জানাটা খুব প্রয়োজন। ওকে, ওকে, নেক্সট পরবর্তী অ্যাপ্রোচটা হচ্ছে কি, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অন্তঃবিষয়গত দৃষ্টিভঙ্গি। এবার হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে কি বলা হয়? এখানে বলা হয় যে এই ধরনের অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা কি করব? এই দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন বিষয়ের সঙ্গে আমরা কি করব? এই অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা সমস্ত জিনিসকে একত্রিত করব না। অর্থাৎ এখানে আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় না ঘটিয়ে যেকোনো একটি বিষয়ের উপর গুরুত্ব দেব। ভালো করে বোঝো। এখানে আমরা আগেরটায় কি করব? ইন্টিগ্রেটেড, সেখানে আমরা অনেকগুলো সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেব। এখানে কি হবে? একটি বিষয়ের উপর আমি গুরুত্ব দেব। অর্থাৎ আমি এখানে স্পেশালাইজেশন করব একটা বিষয়, যে আমি হিস্ট্রির উপর আমি বেশি গুরুত্ব দেব। ওই যে বললাম কনসেপ্টটা,
এই কনসেপ্ট এখানে আমরা একটা বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করব। তবে এখানে আমরা বলবো যে বিষয়টাকে আমরা কি করব, এখান থেকে আমরা যখন কোনো একটা বিষয়ের উপর অ্যাপ্রোচ করলাম এবং সেই জিনিসের গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে এই যে কথাটা বললাম, আমরা ওখানে ইন্টিগ্রেটেড এর কথা যখন বললাম, সেখান থেকে সমস্ত বিষয়ের সম্পর্কে আমরা জানবো। কিন্তু বললাম কি একটি বিষয়ের উপরে আমরা বেশি গুরুত্ব দেব। মানে কি, এই যে বললাম যে তুমি একটা সাবজেক্ট করলে, তুমি একটা স্টুডেন্ট জিজ্ঞেস করলো, তুমি পড়ালে যে গাছ আমাদের খুব ভালো বন্ধু বা গাছ আমাদের পরিবেশের জন্য ভালো। বলবে স্যার কেন ভালো? বলবে গাছ আমাদের অক্সিজেন দেয়। বলবে স্যার অক্সিজেন নিয়ে কি হয়? বলছে অক্সিজেন না হলে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না, আমাদের রেসপিরেশন হবে না। রেসপিরেশন না হলে কি হবে? তাহলে এই ধরনের কোশ্চেন আসবে, বলবে রেসপিরেশন যদি না হয় তাহলে আমাদের বডি সাফিসিয়েন্ট অক্সিজেন পাবে না। ঠিক আছে, সাফিসিয়েন্ট অক্সিজেন না পেলে কি হবে স্যার? আমাদের কোষ মারা যাবে, সেল ডাই হবে। সেল ডাই হলে কি হবে? এইভাবে কি হবে, কোশ্চেন তার মধ্যে অ্যারাইজ হতে থাকবে, আরো বেশি কিছু সে কিন্তু জানতে চাইবে। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস, এবার দেখো তুমি যদি বলো ও তো সব কিছু জানিনি, ওখানে হবে হবে একটা জিনিস যাই হোক একটা হবে, অত বলতে পারবে না। তুমি যদি ক্লাসের মধ্যে এটা বলো, একটা স্টুডেন্ট কোশ্চেন করতেই পারে, যার স্টুডেন্ট একটা হঠাৎ করে পড়াতে পড়াতে বা কোনো একটা বিষয়ের উপরে স্যার কোশ্চেন করলো, স্যার সেদিনে স্যার দেখছিলাম হঠাৎ করে স্যার ওজোন লেয়ারের, ওজোন স্তরের কথা আমি শুনছিলাম, একটা ভিডিও দেখছিলাম বা বলছিল স্যার ওজোন লেয়ার এক কথা স্যার বলছি, স্যার ওজোন লেয়ারটা কি? তুমি বলবে ওইসব সিলেবাসে নাই, ওসব আমি পড়াতে পারবো না, সব বলতে পারবো না, বা সেরকম বলবে। বললে কি হবে বলো? তোমার কোনো রেপুটেশন থাকবে? কখনোই থাকবে না। তোমাকে বলেও মাস্টারটা কিছু জানেনি। ফলে দেখবে যখন তুমি এটা করবে, পরের দিন কিন্তু তোমাকে আরো, যাতে তুমি না করতে পারো, তোমাকে আরো ডাউন করার বাচ্চারা চেষ্টা করবে। এটা সবসময় হয়ে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে মাথায় রাখতে আমাদের একটা আন্ত বিষয়গত দৃষ্টিভঙ্গি থাকতে হবে। অর্থাৎ এখানে আমরা সমস্ত জিনিসকে, সমস্ত বিষয়কে সমন্বয় না ঘটিয়ে একটা বিষয়কে স্বতন্ত্র রূপে আমরা ভাববো এবং তার উপরে বেশি গুরুত্ব আদায় করবো, মানে গুরুত্ব আরোপ করব। এবং তার মধ্যে আমরা কি করব, যাতে সেটা উচ্চ শ্রেণীতে, এবার এই যে বললাম কেউ যদি এখানে দেখি বিজ্ঞানে উন্নত, তাকে বলবো তুমি বড় হয়ে তাহলে সায়েন্টিস্ট হতে পারো। এটা সম্পর্কে আমি দেখলাম একটা স্টুডেন্ট ছোটবেলা থেকেই ম্যাথে খুব ভালো, খুব ভালো ক্যালকুলেশন করতে পারে। বললাম বা তোমার ম্যাথটা খুব ভালো, তুমি বড় হয়ে ম্যাথ নিয়ে পড়বে বা তুমি ক্যালকুলেশন করতে পারো, ম্যাথের বিভিন্ন সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়বে। ঠিক আছে, বা দেখলো তার একজন সায়েন্সের প্রতি তার নলেজ আছে, যে তুমি তাহলে বড় হয়ে সায়েন্টিস্ট হবে। কারো হয়তো গ্রহ সম্পর্কে কনসেপ্ট আছে, তুমি তাহলে অ্যাস্ট্রোফিজিক্স পড়বে। সে হয়তো মানে কেমিস্ট্রি, রসায়ন সম্পর্কে তার ধারণা রয়েছে, তুমি বলবে তুমি বড় হয়ে কোনো কেমিস্ট হবে। তাহলে এই ধরনের মূল্যবোধ আমরা করে, এবার কি হয় বলতো, আমাদের আগের এডুকেশন সিস্টেমে প্রবলেম কি ছিল? আগের এডুকেশন সিস্টেম হয়েছে যে কি, মাধ্যমিক পাস করবে, ঠিক আছে, মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে পাস করতে হবে, সাবজেক্ট তোমাদের ডিসাইড করা আছে, এইচএসও তোমার কাছে ডিসাইড করা আছে, যে এইচএসে তুমি ডিসাইড করতে পারবে না। তোমাকে এইচএসে তুমি যদি সায়েন্স পড়ো, তাহলে তোমাকে বাড়ির লোক বলবে এই সায়েন্স না পড়লে জীবন শেষ। কেন? সায়েন্সের মধ্যে তোমাকে পড়তে হবে, কি পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, তোমাকে এগুলোই পড়তে হবে। ফলে কি, একটা বাচ্চা যার ইন্টারেস্ট নেই, তাকে তার বাবা জোর করে সায়েন্সে ভর্তি করে দিচ্ছে, তখন তার অবস্থা দেখো। এই যে কথাটা, যে বিরাট কোহলিকে যদি বলতো যে না তোর ক্রিকেট খেলা যাবে না, তুই হচ্ছে হচ্ছে কি বলে ডাক্তার হো, তাহলে কি বিরাট কোহলির 49তম সেঞ্চুরি দেখতে পেতো? না সচিন তেন্ডুলকারের দেখতে পেতো? কখনোই হতো না। প্রেজেন্ট এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে, যখন এই 9, 10, 11, 12-এ সে একটা সাবজেক্ট চয়েস করতে পারছে, তখন দেখো তার পছন্দ হলো হিস্ট্রি সম্পর্কে পড়া, সে হিস্ট্রি পড়বে। তার পছন্দ রয়েছে ফিজিক্স সম্পর্কে পড়া, সে ফিজিক্স পড়বে। যে তার পছন্দ রয়েছে মিউজিক সম্পর্কে পড়া, সে মিউজিক পড়বে। অর্থাৎ তিনটা সাবজেক্ট, তিন ধরনের সাবজেক্ট নিয়ে সে পড়তে পারবে। এবার তার সাথে তার মনে হয়েছে যেটা আমি টেকনিক্যাল এডুকেশন আমার দরকার, সেই জন্য আমি কম্পিউটার পড়বো, সে কম্পিউটার পড়বে। ফলে দেখো সে এখান থেকে 4টে বিষয়ের উপরে সে কিন্তু নিজস্ব একটা চয়েস করতে পারলো। আগে কিন্তু এই চয়েসের ব্যাপারটা ছিল। এবার বলবে স্যার বাবা মা কি তাহলে করতে দিবে? হ্যাঁ, এখানে দেখো কি হবে, কিছু বাবা মা যারা ধীরে ধীরে কনসাস হবে, তারা কিন্তু এগুলোকে অ্যাকসেপ্ট করবে, ডিফারেন্ট সাবজেক্ট। আর যাদের বাবা মা ওই পুরোনো ধ্যান ধারণায় ধরে আছে, তারা করবে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়, নাহলে জীবনে উন্নতি হবে না, এটাই বলবে। ওকে, বোঝাতে পারলাম টপিকটা, এই জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট পরবর্তী দৃষ্টিভঙ্গি কি? পরবর্তী দৃষ্টিভঙ্গি হচ্ছে বলছে প্রথাগত দৃষ্টিভঙ্গি, কনভেনশনাল অ্যাপ্রোচ। এবার প্রথাগত দৃষ্টিভঙ্গি বলতে আমরা কি বুঝি? প্রথাগত দৃষ্টিভঙ্গি বলতে
আমাদের যে দৃষ্টিভঙ্গিগুলো হয়ে যায় সেটা হচ্ছে কি, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন প্রথাগত দৃষ্টিভঙ্গিতে আমাদের শিক্ষা হয়েছে। কিরকম? যে প্রথমে তুমি ভর্তি হবে কিসে? স্কুলে ভর্তি হবে। স্কুল পাস করে কলেজে যাবে। কলেজ পাস করে তুমি ইউনিভার্সিটিতে যাবে। এটাই তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বা এটাই তো আমরা পড়ে এসেছি। আমাদের কাছে এটাই সত্য যে ছোটবেলায় স্কুলে ভর্তি হবে, স্কুল থেকে কলেজ যাবে, কলেজ থেকে ইউনিভার্সিটি যাবে। অর্থাৎ এই স্তরেই তুমি কিন্তু পড়াশুনো করতে থাকবে। এবার এই পড়াশুনোর যে স্তরটা পরপর যখন হতে থাকে, সেখানে কি হবে? আমাদের বলা আছে প্রাইমারি প্রথমে যে স্কুলে যাবে, তুমি প্রাইমারি স্কুলে যাবে। সেখানে ১১ বছর পর্যন্ত তোমার প্রাইমারি এডুকেশন হবে। ১১ বছর মানে কোন ক্লাস হবে? ৬ বছরে যদি ক্লাস ৫ তোমার ক্লাস স্কুলে ভর্তি হও, তাহলে এতে কি হবে? ক্লাস ৫, তাই তো? ক্লাস ৫ মতো হবে। নাকি ১১ বছরে কত হবে? ৫ ই তো হবে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ১১ বছর তুমি প্রাইমারি স্কুলে যাবে। তারপর তুমি তোমাদের হচ্ছে ১৬ বছরে গিয়ে তুমি কি করবে? মাধ্যমিক দেবে। ঠিক আছে? যেটাকে আমরা মাধ্যমিক স্কুল স্তর বলে থাকি। মাধ্যমিক স্কুল স্তর দেবে। তারপর তুমি কি করবে? এর উপরে আবার কলেজে তারপরে 16 পাসের পরে তুমি যখন এইচএস দেবে, ১৮ বছরে তুমি কলেজে যাবে। অর্থাৎ এই প্রথাগত পদ্ধতি আমাদের মধ্যে চলে এসছে। এতে কি হচ্ছে? আমরা কখনোই কোন জিনিস যদি আমাদের মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি কোনো একটা বিষয় সম্পর্কে আমরা জানতে চাইছি। দেখবে যারা এক্সেপশনাল স্টুডেন্ট হয়, যেমন আমাদের তোমাদের বিভিন্ন ধরনের এপিজে আব্দুল কালাম বলো বা বিভিন্ন ধরনের যারা এক্সেপশনাল স্টুডেন্ট, তারা কি হয়? খুব আগে রামানুজম থেকে শুরু করে এরা তাদের বয়সের অনেক আগে অনেক জিনিস শিখেছে। ঠিক আছে? তাদের কোনো কিছু শেখার জন্য সময়ের প্রয়োজন হয় না। খুব আগেই তারা শিখে যায়। এর ফলে কি হয়? তারা কিন্তু প্রথাগত পদ্ধতি দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে আসে। এবার আমাদের যেই প্রথাগত দৃষ্টিভঙ্গিতে বেরিয়ে আসার জন্য আমরা কি করতে পারি? বিভিন্ন প্রথা মুক্ত পরিবেশ শিক্ষা নিতে পারি। কেউ এক্সাম্পল দিতে পারবে যে প্রথা মুক্ত পরিবেশ শিক্ষা বলতে কোন শিক্ষাগুলোর কথা বলা হচ্ছে? দেখি কেউ বলতে পারো নাকি? কারো কনসেপ্ট আসছে নাকি? ট্রেডিশনাল মেথডের বাইরে আমরা আর কোথা থেকে শিক্ষা নিতে পারি? বলো, পারবে? স্যার ওই রেডিও কিংবা ম্যাগাজিন পড়ে, খবরের কাগজ পড়ে এখান থেকেও তো আমরা অনেক কিছু শিক্ষা ভেরি গুড। গ্যাদার করি। হ্যাঁ, রেডিও, তারপর তোমার হচ্ছে ম্যাগাজিন, পেপার। আর আজকালকার দিনে সবথেকে বড় প্রথামুক্ত মানে শিক্ষা কে দেয়? বলো? ফোন। সামনে লোগোও দেয়া আছে তার। এই যে তার ইন্টারনেট। লোগোটাও দেয়া আছে। তার লোগোটা সবথেকে বড় দেয়া আছে। এই যে এইটা কি? ইউটিউব। ইউটিউব। ঠিক আছে? আজকালকার দিনে সবচেয়ে বড় যদি কোনো টিচার হয় সেটা হচ্ছে ইউটিউব। অর্থাৎ ইউটিউবকে যদি আমরা ভাবতে যাই, ইউটিউব আজকালকার দিনে সবচেয়ে বড় টিচারের কাজ করে থাকে। ঠিক আছে? তো এটাকে যে ব্যবহার করতে শিখবে, ইউটিউবে যে গান শুনবে তার আলাদা কথা। আর যে ইউটিউবে আসল ঠিকঠাক কনটেন্ট দেখবে তার ক্ষেত্রে কিন্তু মানে ব্যাপার-স্যাপার চলবে। এবার টিভিও আছে। আগেকার দিনে টিভি হতো। এখন আর টিভির ব্যাপার, টিভি এখন যাই হোক গল্প হয়ে গেছে। তো যাই হোক টিভিও এখন লোক দেখে, কিন্তু টিভি দেখে অ্যামিউজমেন্ট এর জন্য। আমরা কি করতাম? আগে দেখতাম অ্যানিমাল প্ল্যানেট, ঠিক আছে? ন্যাশনাল জিওগ্রাফি, এসব জিনিস হতো। এখন দেখো সবকিছুই ইউটিউবে সেভাবে চলে এসছে। খুব সুন্দরভাবে চলে এসছে। তো যাই হোক, এগুলো হচ্ছে প্রথামুক্ত পরিবেশ শিক্ষা। মানে আমরা এগুলো থেকেও বিভিন্ন শিখতে পারি। অবশ্যই ইন্টারনেট আছে, তারপর ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট থেকেও আমরা জানতে পারি। এগুলো মোটামুটি প্রথামুক্ত বলা হয়ে থাকে। ঠিক আছে? যেখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা শিখতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথাগত দৃষ্টিভঙ্গি। তার ভার্সাস বা তার অপোজিটে আমাদের প্রথা বহির্ভূত পরিবেশ থেকেও আমাদের শিখতে হবে। এটা আমাদের কনভেনশনাল মেথড আর নন কনভেনশনাল মেথডের মধ্যে এটা পড়ছে। নেক্সট অ্যাপ্রোচ হচ্ছে কি? আমাদের প্রসারিত দৃষ্টিভঙ্গি, এক্সটেন্সিভ অ্যাপ্রোচ। এক্সটেন্সিভ অ্যাপ্রোচটা কি? এখানে বলা হয় যখন আমরা কোনো কিছু চিন্তা করি এই প্রথাগত দৃষ্টিভঙ্গির সীমার বাইরে। অর্থাৎ যে বললাম যে স্কুলের মধ্যেই যে পড়াশোনা হয় সেরকম নয়। স্কুলের বাইরেও পড়াশোনা হতে পারে। অর্থাৎ যখন আমরা এই জিনিসগুলো ডিসাইড করি বা সিদ্ধান্ত নিই যে আমাদের চারপাশে যা ঘটনা ঘটছে, অর্থাৎ আমাদের চারপাশের বিভিন্ন ঘটনা থেকে আমরা যখন কোনো কিছু শিখতে পারি, বিভিন্ন
ঘটনা থেকে আমরা যখন কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, তখন সেটাকে আমরা বলি মানে এক্সটেন্সিভ অ্যাপ্রোচ। এই যে আমরা দেখি বিভিন্ন সময় দেখছি যে এই লোকটা কি কথা বলছে দেখি, তার কথা বলার অ্যাপ্রোচ, বা বিভিন্ন জায়গায় দেখছি যে একটা গাড়ি কিভাবে চলছে। তুমি দেখছো প্রত্যেকদিন তুমি বাসে করে আসো বা কোনো কিছু একটা গাড়িতে করে আসো, তুমি দেখলে কি করে গাড়িটা চলছে। স্কুলে কিন্তু শেখায়নি গাড়ি চালাতে, বা স্কুলে শেখায়নি যে কিভাবে তুমি ফোন চালাবে। তুমি কি করলে, পাশে তোমার মা বা বাবা বা দাদা সে দেখালো এইভাবে দেখ গেম খেলতে হয়, এভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়। তুমি কি করলে, সেইখান থেকে শিখলে। দেখলে এখান দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়, তুমি সেই জায়গা দিয়ে না গিয়ে অন্য জায়গা দিয়ে অন্য প্রসেস তুমি নিলে। যে মোবাইল ফোন যেটা ব্যবহার করো সেটা চার্জে দিয়ে রাত্রে ঘুমালে, অর্থাৎ কেউ দেখলে কারো মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমাচ্ছিল, ফেটে গেছে, তখন সেখান থেকে তুমি নিলে না মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমাবো না। অর্থাৎ প্রসারিত দৃষ্টিভঙ্গি এক্সটেন্সিভ অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের চারপাশে যে বিভিন্ন ঘটনা রয়েছে সেই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য প্রথাগত শিক্ষার বাইরে যখন আমরা কোনো শিক্ষা গ্রহণকারী, তখন সেটাকে আমরা প্রসারিত দৃষ্টিভঙ্গি বা এক্সটেন্সিভ অ্যাপ্রোচ বলে থাকি। ওকে, আশা করি বুঝতে পারছি, খুব সিম্পল জিনিস ঘটনা। নেক্সট আমাদের হচ্ছে সহ পাঠক্রমিক দৃষ্টিভঙ্গি, যেটাকে বলা হয় কো কারিকুলার অ্যাপ্রোচ। ওই যে বলেছে কো কারিকুলার অ্যাক্টিভিটি, এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটি, সহ পাঠক্রমিক দৃষ্টিভঙ্গি। এটা কি, আমরা স্কুলের মধ্যে দেখি, যখন আমরা স্কুলে থাকি তখন আমাদের স্কুলে বলা হয় বিভিন্ন সামগ্রিক কর্মসূচির কথা। এবার সামগ্রিক কর্মসূচি বলতে আমাদের কি, স্কুলে থাকলে দেখবে বলা হয় যে 2-3 বন্ধুকে একসাথে বলে দেওয়া হলো যে তোরা দুজনে মিলে এই কাজটা করে আনবি। ঠিক আছে, তখন কি হলো যে একটা টিম ওয়ার্ক, এটাকে ভালো কথায় আমরা বলতে পারি টিম ওয়ার্কের কথা। অর্থাৎ তোমার যে বন্ধু রয়েছে, ক্লাসমেট রয়েছে, তার সাথে কোলাবরেট করে তোমাকে যখন কোনো কাজ করতে বলা হবে সেটাকে বলা হবে কো কারিকুলার অ্যাপ্রোচ। অর্থাৎ এখানের মাধ্যমে আমরা কি করব, বিভিন্ন জায়গায় যাব, সেই জায়গা থেকে আমরা শিখব, সেই অনুযায়ী কাজ করব, সেই অনুযায়ী আমরা কি করব, ডিসিশন গ্রহণ করব। অর্থাৎ এর মাধ্যমে আমাদের কি হবে, শারীরিক বিকাশ ঘটবে। কারণ যদি কোনো অ্যাক্টিভিটি করি তাতে আমাদের শারীরিক বিকাশ ঘটবে, আমাদের বৌদ্ধিক বিকাশ ঘটবে, বুদ্ধির বিকাশ ঘটবে, তারপর হচ্ছে আমাদের বলো নৈতিক বিকাশ ঘটবে। কেউ হয়তো পড়ে গেছে, তাকে জল দেওয়া। অর্থাৎ এই সমস্ত ধরনের বিকাশ আমাদের ঘটবে কিসের মাধ্যমে, সহ পাঠক্রম দৃষ্টিভঙ্গি। এই যে বললাম যে কোভিড যখন ছিল, করোনা বা যখন কোভিড হয়েছিল, তখন কি হয়েছিল, বাচ্চাদের জন্য বাড়িতে প্রোভাইড করা হচ্ছিল কি, অনলাইন ক্লাসেস। তাহলে অনলাইন ক্লাসেস এর ক্ষেত্রে বাচ্চাদের হয়তো এডুকেশনটা হচ্ছিল, কিন্তু কো কারিকুলার অ্যাপ্রোচটা সম্পূর্ণ ডিস্ট্রয় হচ্ছিল। ফলে বাচ্চারা দেখো কোনো কিছু, কোনো বন্ধুর সাথে কিভাবে কথা বলতে হবে, একটা টিম ওয়ার্ক ব্যাপারটা কিন্তু তারা টোটালি ভুলে গেছিল। ফলে দেখো তারা যখন স্কুলে গেল, দেখতে পাবে অনেকেই এটা বলেছে, খেয়াল করে দেখবে যে আমার বাচ্চাটা খুব ভালো পড়াশোনা করতো, করোনার সময় যে ফোন ঘাটা শুরু করেছে, তারপরে দেখো বাচ্চাদের ফোনের প্রতি অ্যাডিকশন হয়ে গেছে। এটা প্রায় প্রত্যেক মানে মানে গার্ডিয়ানের আজকালের একটা কমপ্লেন রয়েছে। ফলে দেখো তাকে আর কোনো মতেই তুমি ফোন থেকে কিন্তু সরাতে পারছো না। ঠিক আছে, অর্থাৎ কো কারিকুলার অ্যাপ্রোচ বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। নেক্সট, এবার কি, অনুসন্ধানী বা আবিষ্কারিক দৃষ্টিভঙ্গি, ইনভেস্টিগেশন অ্যান্ড ইনকোয়ারি অ্যাপ্রোচ। মানে এটাই বললাম যে আমাদের বলা হচ্ছে, আমাদের ছোটবেলা থেকেই বলা হচ্ছে বা বাচ্চাদেরকে বলা হচ্ছে, তার মধ্যে যেন একটা ইনকোয়ারি অ্যাপ্রোচ থাকে। এই যে তোমাদের বললাম যে কোনো কিছু যখন আমি পড়াবো বা যা পড়াবো, তোমরা কি করবে, কোশ্চেন করবে, প্রশ্ন করবে। স্যার এটা কেন হলো, এটা কিসের জন্য হয়েছে, এই ধরনের একটা কোশ্চেন। অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা ইনভেস্টিগেশন বা জানার একটা আগ্রহ থাকতে হবে। যদি জানার আগ্রহ না থাকে তাহলে কি হবে, এবার দেখো ছোটবেলা থেকে কি করা হয়েছে, তোমাদের জানার আগ্রহটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। কিভাবে করা হয়েছে তোমরা নিজেই জানতে পারোনি। যখন ছোটবেলায় কোনো কিছু কোশ্চেন করতে, তারা বলতো এই যেগুলো আছে কোশ্চেন সেগুলো মুখস্থ করে আসবি, আর তোমরাও খুশি হয়ে যেতে, না স্যার না কোশ্চেন বলে দিচ্ছে, উত্তর বলে দিচ্ছে। এই জন্য দেখবে আমাদের প্রেজেন্টলি এখন দেখবে যে পড়াশোনাটা হয়, সেখানে কি হয়, এই যে তোমরাও দেখো এই পড়াতে ভীষণভাবে অভ্যস্ত, বা তোমরা এটা করতে চাইছো কি, স্যার এই 50টা কোশ্চেন দিয়ে দিবেন স্যার, মুখস্থ করে নেবো এখান থেকে। তোমরা কিন্তু তার বাইরে আর যেতে চাইছো না। এবার এটা কেন হয়েছে, কারণ স্কুল থেকে এই শিখে এসছো, এই মেথডেই শিখে এসছো যে স্কুলে অনুশীলনীতে যতগুলো কোশ্চেন দিয়ে দিচ্ছে সেই কোশ্চেন গুলোকে মুখস্থ করে নিয়ে দিয়ে দিয়েছো। এবার দেখো, যদি মনে থাকে তোমরা দেখবে আমরা যখন একটু ছোট ছিলাম তখন কিছু
একটা দাগ ছিল প্রয়োগমূলক প্রশ্ন। যদি খেয়াল থাকে তাহলে বলবে প্রয়োগমূলক প্রশ্ন ছিল। সেখানে কি হতো, তার উত্তর কিন্তু বইয়ে দেওয়া ছিল না। সেখানে এরকম কোশ্চেন দিল যে একটা টপিক পড়ানো হলো নেপোলিয়ন, দিয়ে বলল যে নেপোলিয়নের যে চরিত্র, নেপোলিয়ন একজন আহ ভালো চরিত্রের মানুষ ছিলেন, এটা ব্যাখ্যা করো। অর্থাৎ এটা সম্পর্কে বইয়ে কিন্তু বলা নেই, বইয়ে তার ক্যারেক্টারের কথা বলা হয়েছে। প্রয়োগমূলকের মধ্যে বলা হয়েছে নেপোলিয়নের চরিত্র বিশ্লেষণ করো। এবার আমরা কি করেছি ভেবে দেখো, আমরা তখন কি করতাম, প্রথম প্রথম আমরা লিখতাম, তারপরে যখন দেখবে ছাত্র বন্ধু বলে একটা ভদ্রলোক এসেছিল বা সহায়িকা বলে ভদ্রলোক এসেছিল, সেই ভদ্রলোকের বইয়ে কিন্তু পুরোটা লেখা থাকতো। আমরা কি করতাম, সেটাকে একদম টুকুস করে মুখস্থ করতাম, এই টুকুস করে মুখস্থটা ঝেড়ে দিতাম। ফলে কি হলো, তুমি কিন্তু আর সেই কথাটা বললে না যে নেপোলিয়ন কেমন ছিল সেটা আমি লিখবো, সেই বইয়ের জিনিসটাকে দেখো আমরা সেই মুখস্থ করতে শুরু করলাম। অর্থাৎ এই ধরনের কোশ্চেনটা আমাদের একটা ইনভেস্টিগেটিভ অ্যাপ্রোচকে বাড়াতো, কিন্তু আমরা কি করছি, ধীরে ধীরে সেটাকে মেরে দিচ্ছি। আর আজকালকার দিনের বইয়ে তো প্রয়োগমূলক কোশ্চেন বলে কিছু থাকেই না, টোটালি এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই না? কথাটা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক স্যার। তাই হ্যাঁ স্যার। তাহলে বাচ্চাদেরকেও চেষ্টা করবে যে তোমার কি মতামত বলো। আমি তোমাদের বারবার দেখো পড়ানোর সময় একটা কথাই বলি, তোমরা বলো এটা সম্পর্কে তোমার কি মতামত বলো। তোমরা বেশিরভাগই সবাই চুপ করে থাকো, হ্যাঁ স্যার আপনি বলুন। আরে তোমরা বলো তোমাদের কি মতামত আছে, তোমরা কি এটা সম্পর্কে বলতে চাও। সবসময় বলি তোমরা কেউ কিছু বলো না, না বললে কি হবে দেখো, তোমাদের মতামত তোমরা যদি না দিতে পারো, তোমাদের জানার দৃষ্টিভঙ্গি তৈরি হবে না, জিনিসগুলো বুঝতে হবে। ওকে, নেক্সট, সমস্যা সমাধানমূলক দৃষ্টিভঙ্গি। প্রবলেম সলভিং একটা অ্যাপ্রোচ দরকার। প্রবলেম সলভিং অ্যাপ্রোচ বলতে কি, যে আমরা কি হয় যে সবসময় আমাদের কি একটা সমস্যা আমাদেরকে দেয়া হয়, তার সমাধান করার জন্য আমাদের একটা দৃষ্টিভঙ্গি দরকার। যে আমি আমার একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যে স্যার আমার পড়াশোনার স্যার ঠিকঠাক সময় পাচ্ছি না। আমি বললাম, কেন পড়াশোনার সময় পাচ্ছ না? যে স্যার আমার হচ্ছে সংসারের কাজকর্ম থাকে, বাচ্চাকে খাওয়াতে হয়, পড়াতে হয়, এই জন্য সমস্যার সমাধান রয়েছে। এবার তাহলে তোমাকে কি করতে হবে, তুমি এখানে নিজের অজুহাত বলতে পারো, অথবা তুমি কি করতে পারো, সেখান থেকে সময় বের করতে পারো, যে বাচ্চাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়ে পরে ক্লাস করতে পারো, বা যেই টাইমে তোমার হচ্ছে ক্লাস থাকবে সেই টাইমে বাচ্চাকে অন্য কারো কাছে দিয়ে তুমি ক্লাস করতে পারো বা সেগুলো পড়তে পারো। অর্থাৎ কোনো প্রবলেমে পড়লে সে প্রবলেম সলভ করার জন্য একটা চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আমরা সেই জিনিসটা না করে দোষ দিতে চাই, যে বলি না আমি এটা করতে পারছি না, তোমার দোষ এটা, না এর দোষ হয়েছে, আমার এটা হচ্ছে না। সে আমরা কি করছি, দোষারোপ করছি। দোষারোপ না করে আমরা যদি প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করি, না এই প্রবলেমটা হচ্ছে, তার সলিউশন আমরা এটা করতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে বেনিফিটেড হতো। সেই কারণে বলা হচ্ছে আমাদের যে কোনো সিচুয়েশনে আমরা পড়লে আমরা দোষারোপ না করে আমরা যদি সে প্রবলেম সলভ করতে ভাবতে থাকি, প্রবলেম সলভ করি, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে বা আমরা করতে পারবো। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, রিসেন্টলি আমাদের পুজোর সময় এটা হয়েছিল। আমি রয়ে গিয়েছিলাম, মামা বাড়ি গিয়েছিলাম, সেখানে রয়ে গেছিলাম রাত্রেবেলা। বাবা মা সেদিনই হচ্ছে আসছিল, আসার পরে স্টেশনে কি হয়েছে, বাবা অসুস্থ হয়ে গেছে, ফলে স্টেশনে রয়ে গেছে। আমি আসার মতো কোনো ট্রেন পাচ্ছি না, বা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমি আসতে পারছি না। সেই সিচুয়েশনে আমি কি করতে পারি, যে প্যানিক করতে পারি, না আমি একটা বাসে করে যাই হোক করে হোক সেখানে পৌঁছে যাবো। কিন্তু না, আমি কিন্তু সেই জায়গায় কি করলাম, এটা আমার সাথেই হয়েছে, একদম নিজের রিসেন্ট এক্সপিরিয়েন্স এর কথাই বলছি। আমি সঙ্গে সঙ্গে জিনিসটা সম্পর্কে ভাবলাম, যে প্রবলেমটা যে হয়েছে বা শরীরটা খারাপ হয়েছে এটা কিসের জন্য, আমি জানি এই জিনিসটা আগেও হয়। ফলে এর সলিউশন, যে আমি যদি সেখানে নির্দিষ্ট সময়ের ৮ ঘন্টা আগেও পৌঁছে যাই, আমি কিন্তু গিয়ে কিছু করতে পারবো না। সেখানে মা এবং বাবা আছে, দিদি ছিল। তো তারা সেখানে বসে তাদেরকে ১ ঘন্টা ওয়েট করতেই হবে। সে তার বডিটাকে, বাবার বডিটাকে একটু স্টেবল করার জন্য। তারপরে করতে পারবে। আমি যদি সেই জায়গায় ডিসিশন নিয়ে, না আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, রিস্ক নিয়ে কারো বাইকে যদি চলে আসতাম, কি হতে পারত? বাইকের অ্যাক্সিডেন্ট হতে পারত। আর যদি বাইকের তাড়াহুড়োই, বুঝতে পারছো, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তাহলে এদিকে সামলাবে না ওদিকে সামলাবে। আমি কিন্তু সেই জিনিসটা না করে আমি বললাম, একটু ওখানে ওয়েট করো, ওখানে বসো, ওখানে একটু শরীরটাকে স্টেবল করো। আমি ট্রেনে করেই আমি আসবো, তারপরে আমি ব্যবস্থা করছি যা করার। সেই জায়গায় আমি যদি জিনিসটাকে খুব হ্যাপাজার্ডলি ডিসিশন নিতাম, কি হতো? জিনিসটা খারাপ হতো। আমার সাথেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত তার ফলে। সেই জায়গায় দেখো সলভ করার মতো কিছু থাকতো না। অর্থাৎ সবসময় যেকোনো প্রবলেমে পড়লে
ঝট করে সেই প্রবলেমটাকে নিয়ে না আমার সাথে এটা কেন হলো, কি হলো, এই হলো, সেই হলো না করে আমরা তার প্রবলেমটাকে সলভ কি করলে আমাদের প্রবলেম সলভ হবে সেই জিনিসটাকে ঠান্ডা মাথায় আমাদের ব্যবহার করতে হবে বা বুঝতে হবে। সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে। প্রবলেমটা কি? আমরা কি করি? এটা হয়েছে? না, না এর সলিউশন এটাই হবে, এটাই হবে। আমরা লোকের কথা শুনি না। আমাদের কি করতে হবে? ১ম এ আমাদের ধরতে হবে সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে। যে প্রবলেমটা কি সেটা বলো। না আমার পড়াশোনা হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, এইজন্য এই হচ্ছে না। আরে তোমার প্রবলেমটা কি সেটা তো বলো। কেন প্রবলেমটা হচ্ছে সেটা তো আইডেন্টিফাই করো। আমরা কি করি? প্রবলেমকে বিশ্লেষণ আইডেন্টিফাই না করে তার সলিউশন এর দিকে ডাইরেক্ট যেতে চাই। এই যে টেট পাস করতে পারছি না স্যার, প্রচুর চেষ্টা করছি। টেট পাস হচ্ছে না স্যার, ৩ বার টেট দিলাম। স্যার একটুর জন্য হচ্ছে না। তো তুমি টেট পাস করতে পারছো না। প্রবলেমটা তুমি দেখো। তুমি যদি প্রবলেমটা দেখো কিসের জন্য? না স্যার আসলে পড়াশোনা তো টাইম পাই না ঠিকঠাক, ওইজন্য হয় না। আরে প্রবলেমটা তোমার মধ্যেই আছে। তারপরে তুমি যদি না স্যার টাইম দিই তবুও পাচ্ছি না, তখন কিসের জন্য? স্যার প্রিপারেশনটা ঠিকঠাক হয়নি। কোন বই বা কোন কোয়েশ্চেন পড়বো সেটা আমি বুঝতে পারছি না। কি করতে হবে? প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এইজন্য বললাম সবসময় কি করতে হবে আমাদের? প্রবলেমটাকে আইডেন্টিফাই করলে আমরা সলিউশন এর দিকে 50% এগিয়ে যাব। বোঝাতে পারছি আশা করি? ওকে? নেক্সট আমাদের মূল্যবোধ প্রকৃষ্টকরণ যেটা হচ্ছে ভ্যালু ক্লারিফিকেশন অ্যাপ্রোচ। জিনিসটা কি? ভ্যালু ক্লারিফিকেশন অ্যাপ্রোচ কি? আমাদের কি হয়? প্রেজেন্টলি আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে মূল্যায়নের ব্যাপারটা, যে ভ্যালু ক্লারিফিকেশন অ্যাপ্রোচটা আমাদের প্রয়োজন। কিরকম? একটু ভালোভাবে বলি। যে আমাদের মধ্যে আজকালকার দিনে কিন্তু মূল্যবোধ ব্যাপারটা একদমই নেই। যেমন তোমাদের যদি বলা হয় যে তুমি হচ্ছে দেখো আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিই যে ভারতে দুর্ভিক্ষ বা গরিবের সংখ্যা প্রচুর বেশি। এরকম করলে কি হচ্ছে না মোদির জন্য দাম বেড়ে যাচ্ছে। এত চারদিকে পলিউশন, এত চারিদিকে পপুলেশন হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে। দেশের কিছু হবে না, দেশটা যাবে। আরে এগুলোর করছে কারা? আমাদের মূল্যবোধ নেই। আমরা কি করছি? কোনো কিছু খাচ্ছি, খেয়ে সেই জিনিসটাকে রাস্তাতে ফেলছি। আমরাই পলিউশন করছি। আমরা কি করছি? জিনিসগুলো আমরা জানি যে আমরা যদি মানে প্রাইভেট কারের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি, তাহলে কি হবে? হ্যাঁ, আমাদের একটু কমফোর্টটা হয়তো কম হতে পারে। কিন্তু তার ফলে কি হবে যে মানে পেট্রোল বা ডিজেল সেটার আমরা কম ব্যবহার করব। ফলে কি হবে? আমাদের পরিবেশটা একটু ভালো থাকবে। কিন্তু আমরা কি করছি? নিজেদের কমফোর্ট এর জন্য পাবলিক ট্রান্সপোর্ট না ব্যবহার করে প্রাইভেট ট্রান্সপোর্ট ব্যবহার করছি। আমরা জানি যে প্রচুর মানুষ খেতে পাচ্ছে না। তবু কি করছি? আমরা আমাদের বার্থডে, ম্যারেজ এই জিনিসটাকে ধুমধাম করে সেলিব্রেট করছি। ফটকা ফাটাচ্ছি, করছি। মানে এই যে খুব একটা হিপোক্রিসি লাগে যে দিওয়ালিতে যদি বোম ফাটায়, ঠিক আছে? যেটা প্রেজেন্টলি সেলিব্রিটিরাও করছে। দিওয়ালিতে বোম ফাটালে পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়। আর তার বিয়ের সময় বোম ফাটালে শব্দ দূষণ একদম হয় না। সেটা তো মানে সাইলেন্সার লাগিয়ে করে থাকে। এগুলো নয়। তাহলে এই জিনিসগুলো থেকে দূরে থাকবে। যখন তুমি কোনো কিছু ডিনাই করছো, সেই ডিনাই করলে সবকিছুই করো। যখন তুমি ইকুয়ালিটির কথা বলছো, ইকুয়ালিটি সব জায়গায় করো। একটা জায়গায় করবে আরেকটা জায়গায় করবে সেরকম না। অর্থাৎ মূল্যবোধ প্রকৃষ্টকরণ দৃষ্টিভঙ্গি ভ্যালু ক্লারিফিকেশন অ্যাপ্রোচ আমাদের থাকা দরকার। মানে আমরা কোন জিনিসের বিরোধিতা করছি, কোন জিনিসের সম্মতি জানাচ্ছি, তার যেন আমাদের একটা সঠিক সেটা আমাদের হয়ে থাকে। অর্থাৎ বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাবো তার মূল্যবোধ সম্পর্কে যে এই জিনিসটা আমরা কেন বলবো। দেখো বলছি সদা সত্য কথা বলিবে, দিয়ে কি করছি? বাবা ছেলেকে বলছে সদা সত্য কথা বলবে। সঙ্গে, সঙ্গে বাবার ফোনে ফোন এলো, বস ফোন করলো। "আরে আপনি কোথায়?" "স্যার এই যে বাড়িতে ছিলাম স্যার, খুব অসুস্থ হয়ে গেছি, শুয়ে আছি।" তার ছেলে কিন্তু পাশে বসে আছে। সে দেখছে বাবা মিথ্যে কথা বলছে। তাহলে সে বাচ্চাটা কি বুঝলো? যে মিথ্যে কথা বলতে হয়। তাহলে বাচ্চাটা কি মিথ্যে কথাই তো বলবে। সে পরে যখন তার বাবা জিজ্ঞেস করবে, "এই কোথায় গেছিলি?" "আরে বাবা বাসের না এই হয়ে গেছে, এটা খারাপ হয়ে গেছিল গাড়িটা।" তো বাচ্চা তো মিথ্যে কথা বলবেই। সোজা কথা। সে দেখেছে তার বাবা মিথ্যে কথা বলছে, তার মা মিথ্যে কথা বলছে। সে মিথ্যে কথা বলবে না? পরিষ্কার কথাটা বলবে। অর্থাৎ সত্যি কথা তুমি বললে বাচ্চা সত্যি কথা বলবে। অর্থাৎ বাচ্চাকে যখন শেখাবে তুই মূল্যবোধ কি, বিশ্বাস কি, ট্রাস্ট ব্যাপারটা, নৈতিকতা কি, এই জিনিসগুলো বাচ্চাকে সামনে থেকে দেখাতে হবে। যে এই জিনিসগুলো কি? তুমি জ্ঞান দিয়ে দিলে আর নিজে বললে যে ফোন ঘাঁটবি না আর নিজে ফোন ঘাঁটছো। সেগুলো তো কখনো হবে না। মূল্যবোধ বাচ্চাদেরকে শেখানো এটা খুব দরকার এবং সেটা নিজে করে দেখাতে হবে। কারণ বাচ্চারা কি করে? শেখে না, বাচ্চারা অনুকরণ করে।
কথাটা আমরা চাইল্ড সাইকোলজিতে খুব ভালো করে পড়েছি, তাই তো? নেক্সট অ্যাপ্রোচ হচ্ছে আমাদের টেকনোলজিক্যাল অ্যাপ্রোচ। সেটা কি? প্রযুক্তিগত অ্যাপ্রোচ, টেকনোলজিক্যাল অ্যাপ্রোচ। টেকনোলজিক্যাল অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি? টেকনোলজিক্যাল অ্যাপ্রোচ বলতে আমরা বুঝি প্রেজেন্টলি আজকের দিনে যখন আমাদের খুব মানে খুব ইজিলি আমাদের কাছে টেকনোলজি বা হচ্ছে প্রযুক্তি কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে আজকাল বাচ্চা বড় হয়ে ৬ মাস বয়স মানে যখন হাতে কিছু ধরতে শেখে, ১ম এই সে কিন্তু হাতে একটা ফোন পেয়ে যায়। খুব ইজিলি। কারণ আজকালকার দিনে বাচ্চার কাছে ফোন ব্যাপারটা বা মোবাইল ফোন বা হ্যান্ডসেট খুব কমন ব্যাপার। এইজন্য বাচ্চা একটু বড় হলেই দেখবে যে একটু যখন বড় হয় সে বলবে আমার একটা পার্সোনাল মোবাইল দরকার। বাবা-মা কি করবে? হ্যাঁ, পয়সা আছে। একটা মোবাইল কিনতে কি আছে? ৮,০০০, ৯,০০০, ১০,০০০ টাকায় একটা মোবাইল ফোন তুমি একটা বাচ্চাকে কিনে দিলে। 5-6 এ পড়ে একটা মোবাইল কিনে দিলে। পরের বছর সে ডিমান্ড করবে, "না বাবা ফটোটা ঠিক না ভালো আসছে না।" কি করব? না OnePlus এর ফোনটা ভালো। সঙ্গে, সঙ্গে তুমি কি করলে? ক্লাস 8 এ পড়ে বাচ্চাকে একটা ৩০,০০০ টাকার OnePlus কিনে দিলে। এবার সে যখন ক্লাস 10 এ উঠলো, "বাবা OnePlus টা ভালো কিন্তু ভালো লাগছে না এখন। আমার কাছে Samsung এর ফোনটা খুব Samsung এর ক্যামেরা স্যার খুব ভালো। কত দাম রে?" দেখি না ৳৮০,০০০ তাহলে এবার সে 12 এ এসে কি ডিমান্ড করবে? অবভিয়াসলি সে ডিমান্ড করবে iPhone। 100% সে ডিমান্ড করবে যে বাবা iPhone 15 Pro Max নেব। ব্যাস তখন তুমি দিতে বাধ্য। এবার তুমি বলবে, "না, এত দামি ফোন কিনে দিতে পারব না।" হ্যাঁ, কেন? এবার প্রেজেন্টলি আমি জিনিসটা সম্পর্কে ফেস করেছি। একটা দোকানে গিয়েছিলাম। তো সে দোকানে হচ্ছে একটা জিনিস কিনতে গিয়েছিলাম। যাই হোক, সেখানে গিয়ে দোকানদার আমাকে বলছে, বলে, "আমার বাচ্চা ক্লাস 8 এ পড়ে। সে বলছে iPhone কিনে দাও।" তো বলছি, "iPhone কি হবে?" বলে, "বাচ্চা পরিষ্কার" দোকানদার আমাকে মুখের উপর বলছে, বলে, "আচ্ছা আমাকে পরিষ্কার বলছে। বলে, যদি ফোন কিনে দিতে পারবে না তাহলে জন্ম দিয়েছিলে কেন?" পরিষ্কার মুখের উপর বাচ্চা জিনিস কথাগুলো বলছে। ঠিক আছে? তার মানে বুঝতে পারছো যে বাচ্চাকে যখন ছোটবেলা থেকে তুমি দিয়ে অভ্যস্ত করবে, সে কিন্তু বড় কিছুই ডিমান্ড করবে তোমাকে। সে কিন্তু ছোট কিছুতে কোনোদিনই সন্তুষ্ট হবে না। ওইজন্য বাচ্চাকে তোমার সামর্থ্য থাকলেও একটা অভাবের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। অর্থাৎ তুমি প্রযুক্তি ছেড়ে কিন্তু কখনো যেতে পারবে না। যে বাচ্চাকে কোনো কিছু দেব না, কোনো কিছু না সেরকম না। প্রযুক্তি তুমি দেবে কিন্তু তার সাথে, সাথে প্রযুক্তির সঠিক ব্যবহার তাকে শেখাবে। যে তুমি তোমার জন্য ইন্টারনেট আমি দিচ্ছি। কিন্তু সেই ইন্টারনেটে তুমি কি ব্যবহার করবে সেটা আমাকে শেখাতে হবে। যে ইন্টারনেট খুলে তুমি পর্ন জিনিস দেখবে সেটা নিশ্চয়ই না। তুমি তাকে জিনিসটা সম্পর্কে বোঝাবে যে জিনিসটা খারাপ, জিনিসটা কি। এইজন্য বলা হয় বাচ্চাদের খুব মানে মোটামুটি তারা যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ড এ থাকে প্রত্যেক বাবা-মার উচিত বাচ্চাকে সেক্স এডুকেশন দেওয়া। এটাকে নিয়ে একটা মুভি বেরিয়েছে। ওই 'Oh My God 2' বলে ভীষণ ভালো একটা মুভি। এবং আমি খুবই সাপোর্ট করছি মুভিটাকে। খুব ভালো মুভি। যেখানে সেক্স এডুকেশন এর কথা বলা হচ্ছে। কারণ পুরা সুন্দরভাবেই বলা হচ্ছে, যখন একটা বাচ্চা সে যখন স্কুলে পড়ে তখন তার কাছে সেক্স কথাটা শোনাটা খুব কমন ব্যাপার। যে তাকে কোনদিন শেখাবো না, বলবো না সেটা কখনোই না। সে কিন্তু শিখবে। সে কিন্তু তোমাকে বাবা-মাকে যদি ভয় করে সে জিজ্ঞেস করতে পারবে না। বাবা, মা সেক্স কি জিনিসটা কি? সে কি বলতে পারবে? সে না। তখন সে কি করবে? বন্ধু-বান্ধবকে জিজ্ঞেস করবে। তারা বলবে, "আরে এই জিনিসটা না মোবাইল। চলে দেখাবো।" সার্চ করলো। সার্চ করলে কি বেরোবে? ১ম এ কি বেরোবে? পর্ন বেরাবে। পর্ন দেখে তার মধ্যে একটা অ্যাডিকশন চলে আসবে জিনিসটা সম্পর্কে। তার মধ্যে রং কনসেপ্ট আসবে। রং কনসেপ্ট থেকে কি হবে? সে এই জিনিসের প্রতি মানে আরো বেশি অ্যাট্রাক্টেড হবে। অর্থাৎ বাচ্চাদের প্রযুক্তি যখন হাতে ধরাবে, তার সাথে, সাথে প্রযুক্তির ব্যবহার কিন্তু তোমাকে শেখাতে হবে। তুমি মোবাইল কিনে দিয়ে তুমি কিন্তু খালাস নয়। তোমাকে মোবাইল কেনার সাথে, সাথে তার ব্যবহারটাও তাকে কিন্তু শেখাতে হবে। এটা তোমার রেসপনসিবিলিটি। ঠিক আছে? এটা মাথার মধ্যে রাখতে হবে। স্কুলেও যখন পড়াবে, স্কুলেও কিন্তু জিনিসগুলো সম্পর্কে বাচ্চাদের বোঝাবে। অ্যাজ এ বলবে এটা তো বাবা-মার দায়িত্ব। হ্যাঁ, বাবা-মার দায়িত্ব প্রাইমারি। সব জায়গায় বাবা-মা এটা নাও করতে পারে। এবার দেখো বাবা-মা একটা স্টুডেন্ট একটা মানে চাইল্ড এর সাথে বাবা-মা কতক্ষণ থাকে? আরেকজন টিচার কতক্ষণ থাকে? একটা মানে চাইল্ড তার লাইফ এর মেক্সিমাম টাইমটা সে কিন্তু স্কুলে স্পেন্ড করে। ফলে একজন টিচার স্কুলে তার সাথে প্রতিদিন দেখা হয়। বাবা-মার সাথে তার প্রতিদিন দেখা হতে পারে। কিন্তু বাবা-মার সাথে কি প্রত্যেকদিন সে কথা বলতে পারে? পারে না। কারণ বাবা-মা কোনো না কোনো জবের সাথে যুক্ত রয়েছে। ফলে কথা বলতে পারে না। একজন টিচারের রেসপনসিবিলিটি সবসময় থাকে স্টুডেন্টদেরকে সঠিক গাইডেন্স প্রোভাইড করা। তো আশা করি বুঝতে পারছি যে প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি আমাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন। ওকে? আশা করি আমি জিনিসগুলো বোঝাতে পারছি।
আর ফাইনাল লাস্ট অ্যাপ্রোচটা হচ্ছে আমাদের শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, যেটা হচ্ছে কি চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ। এই কথাটা আমি আগেও বলেছি। চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ বলতে কি আমাদের পড়াশোনার ক্ষেত্রে বা সমস্ত দিকে আমাদের ফোকাস থাকবে কি চাইল্ড সেন্টার, মানে কি করলে শিক্ষার্থীর উন্নতি হবে, নাকি শিক্ষকের উন্নতি হবে। শিক্ষার্থীর অগ্রগতি বা উন্নতিটাই কিন্তু আমাদের প্রাইমারি বা মেন ফোকাস হওয়া উচিত। এটার উপর আমাদের ফোকাস করতে হবে, কি করলে একটা শিক্ষার্থীর উন্নতি হবে। সেই জন্য আমরা, আচ্ছা এখানে একটা কোশ্চেন বলো তো, যদি বলতে পারো খুব ভালো হয়। এই যে শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক কাকে বলা হয়? এটা এমসিকিউ পড়ে। রুসো। রুসো, ভেরি রুসোকে। গুড। হ্যাঁ, শিশু কেন্দ্রিক, এটা হচ্ছে এমসিকিউ তে পড়ে। শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক বলা হয় রুসোকে। বাবু রুসো কে ছিল গো? কে ছিল রুসো? শুধু নামটাই পড়েছো বাবা, তার সম্পর্কে কিছুই জানো না? কে ছিল? মানে কোন হচ্ছে রাজা ছিল? কোন মন্ত্রী ছিল? কে ছিল সে? না স্যার। খেলোয়াড় ছিল? বিরাট কোহলির সাথে খেলতো নাকি? সচিন তেন্ডুলকারের সঙ্গে ওপেন করতো? না তোমার মেসির সাথে ফরওয়ার্ড লাইনে খেলতো? না কে ছিল বাবা রুসো? মনস্তত্ত্ববিদ। মনস্তত্ত্ববিদ বা দার্শনিক। কোন দেশের দার্শনিক ছিল বাবা? খুব খারাপ অবস্থা। ফ্রান্সের দার্শনিক, ঠিক আছে। যাই হোক, এতটা খারাপ অবস্থা, যাই হোক আমি তো ভাবতে পারিনি। যাই হোক, তো রুশোকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য, যেখানে কি হয় চাইল্ড ফার্স্ট, যে শিশুকে সর্বত্র অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এই শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কিছু বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার ওয়ান কি, শিশুদের স্বাধীনতা প্রোভাইড করতে হবে, এটা ফ্রিডম দেওয়ার দরকার, যাতে সে স্বতঃস্ফূর্ত ভাবে তার কথা বলতে পারে। শিশুকে কি করতে হবে, সক্রিয়তা দিতে হবে, তাকে অ্যাক্টিভিটির সাথে যুক্ত করতে হবে। তাকে বলতে হবে তুমি এই কাজটা করো, এই কাজটা করলে ভালো হবে, এই কাজটা করলে এ পাবে, যে তুমি বাহবা পাবে। সক্রিয়তা করতে হবে তাকে। ব্যক্তি কেন্দ্রিক তাকে শিক্ষা দিতে হবে। ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা বলতে কি, শিশুর যে ব্যক্তি সত্তাকে গুরুত্ব দিতে হবে, যে তুমি একজন মানুষ, মানুষ হিসেবে তোমার কি করা উচিত, তুমি একজন ব্যক্তি, সেই আগ্রহ অনুযায়ী তার যাতে ব্যক্তি সত্তার বিকাশ ঘটে, সেই ধরনের জিনিস আমাদের ভাবতে হবে। শিশুর হচ্ছে মনোবৈজ্ঞানিক ভাবতে হবে, যে শিশু কোনো জিনিসকে কি ভাবছে, তার মন জিনিসটাকে কি ভাবছে। তাকে যদি ছোটবেলা থেকে না বলতে থাকে এই এটা করলে মারবো, এটা করলে করবো, তাহলে সেই জিনিসের উপরে ভয় হবে। সেই জিনিসটা থেকে বের করে আনতে হবে। তাকে একটা মনোবৈজ্ঞানিক ভাবনা চিন্তা করতে হবে। এছাড়া তাকে সৃজনশীল করতে হবে। সেই যেন স্কুল যখন কোনো জায়গায় থাকবে, সেই জায়গায় যেন ভালোভাবে আচরণ করে, সৃজনশীল করে, সেই যেন শৃঙ্খলাবদ্ধ হয়। ঠিক আছে, কোনো কিছু যে নিয়ম মানে চলে, শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে, তো এই ধরনের তার মধ্যে যেন আবার আমরা বলতে পারি তার মধ্যে যেন অনুশাসন থাকে, একটা নিয়ম পালন করার মানসিকতা থাকে। তারপর বাকিগুলো প্রাথমিক যেগুলো আছে সেই জিনিসগুলো যেন তার মধ্যে থাকে। এইগুলোকে আমরা বলি চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচের মধ্যে অন্যতম। বুঝাতে পারলাম? বলো, ক্লিয়ার হলে বলবো। ওকে, তাহলে আমরা আজকে কিছু এমসিকিউ ডিসকাস করবো, গোটা 10 এমসিকিউ আজকে ডিসকাস করব। বাকিগুলো আমি তোমাদের হচ্ছে আচ্ছা হোমওয়ার্কই দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, তোমরা সলভ করে রাখবে। পরের দিন আমি আলোচনা করবো এটা। 10টা আজকে ডিসকাস করে দিচ্ছি তাহলে। ক্লিয়ার? বলো, কোনো প্রশ্ন? ওকে স্যার, একটু 7 নম্বরটা বলুন না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। না না, এই যে আপনি যে লিখেছেন আপনি যে আচ্ছা আচ্ছা, লিখেছেন। ও আচ্ছা আচ্ছা, এখানে 7 নম্বর বলছে অনুশাসন। অনুশাসন, হুম। যে আমরা অনুশাসন করি তো, যে বিভিন্ন মানে আইন, মানে বিভিন্ন যে কি বলবো কি আইন নয়, এটাকে কি বলে, যে নিয়ম নিয়ম পালন করে, যে সে তাকে অনুশাসন বলা হয়। হ্যাঁ? যে নিয়ম পালন করে অনুশাসিত। প্রথম প্রশ্ন বলছে পদ্ধতি বলতে বোঝায় কোনো বিষয়কে তুলে ধরার কি? কোনো জিনিসের আমরা যদি বলি এটা হচ্ছে মেথড বা পদ্ধতি। পদ্ধতি বলতে আমরা কি বলি, কোনো জিনিসকে, কোনো বিষয়কে তুলে ধরার কৌশল, না তুলে ধরার রীতি, না তুলে ধরার পাঠদান,
না সবগুলো? কৌশল মেথডকে আমরা কি বলতে পারি? কৌশল কোনো বিষয়কে তুলে ধরার কৌশল। ভেরি গুড। কৌশল 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 না পদ্ধতি। পদ্ধতিকে বলে আমরা কোনো বিষয়কে তুলে ধরার কৌশল। কিভাবে আমরা সেই জিনিসটাকে তুলে ধরছি সেটাকেই তো আমরা বলবো, যেটা হচ্ছে পদ্ধতি। এটাই হচ্ছে আমাদের মেথড। পদ্ধতি সেই জিনিসটা, তুলে ধরার কৌশল। কোনো বিষয়কে তুলে ধরার জন্য শিক্ষার্থীর কাছে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তা সঠিক হয়েছে কিনা তা যাচাই করার জন্য যা করা হয়, কি করা হয়? কোনো বিষয়কে তুলে ধরার জন্য শিক্ষার্থীর কাছে যে পদ্ধতি প্রয়োগ করা হয় তা সঠিক কিনা যাচাই করার জন্য কি করতে হয়? শিক্ষার্থীকে ওই পদ্ধতিতে পড়তে বলা হয়, মূল্যায়ন করে যাচাই করা হয়, না মূল্যায়ন করে দেখা হয় তারা বিষয়বস্তু আয়ত্ত করতে পেরেছে কিনা, না উপরের সবগুলো। সবগুলি হবে অপশন সি। স্যার সবগুলি হবে ডি অপশন Option সি অপশন সি। সি দেখো এখানে কোন বলছে ওই পদ্ধতিতে পড়া বলতে বলা হয়। সবসময় দেখো পড়া বলতে বললেই যে প্রয়োগ করতে পারছে সেরকম কিছু নয় কিন্তু। এই যে তোমাদের জিজ্ঞেস করা হলো যে মেশিনের সংজ্ঞা কি, 3 ইডিয়টস এ দেখেছো, তো পড়া বলা হলো। পড়া বলা বললে সেটা কি হবে? সেটা কিন্তু কখনোই সে পদ্ধতি প্রয়োগ করতে পেরেছে কিনা সেটা কিন্তু যাচাই করা যাবে। তার জন্য আমাদের কি করতে হবে? মূল্যায়ন সি অপশন। অপশন সি স্যার সি হবে, মূল্যায়ন সি, করে সি, দেখা সি। হয়। সি হবে স্যার এখানে অ্যান্সার কি হবে? যে মূল্যায়ন করে দেখা হয় যে সে বিষয়বস্তুটা বুঝতে পেরেছে কিনা বা আয়ত্ত করতে পেরেছে। অপশন সি হবে যে টেস্ট নিয়ে দেখা হবে, মূল্যায়ন করে দেখা হবে সেই বিষয়বস্তু আয়ত্ত করতে পেরেছে কিনা। এই পড়া বলতে বলা হয়, ওই পদ্ধতিতে পড়া বলতে বলা হবে, সেটা কিন্তু কখনো এর মধ্যে এর মধ্যে পড়ে না। ঠিক আছে, সেটা মাথার মধ্যে রাখবে যে টেস্ট নিতে হবে, মূল্যায়ন নিতে হবে, মূল্যায়ন করে বলতে হবে যে সে বিষয়বস্তু ঠিকঠাক বুঝতে পেরেছে কিনা। ঠিক আছে, এজন্য উপরের সবকটা ঠিক হবে না, সব জায়গায় বাবু উপরের সব অ্যান্সারে হয় না। হ্যাঁ, কোন পদ্ধতি প্রয়োগের সাফল্য নির্ভর করে কিসের উপরে? শিক্ষকের দক্ষতার উপরে, পদ্ধতির প্রয়োগের উপর, বিষয়বস্তুর উপর, না শিক্ষকের জ্ঞানের উপর? পদ্ধতি পদ্ধতি- প্রয়োগের উপর পদ্ধতির প্রয়োগের কোন বি। পদ্ধতি প্রয়োগের সাফল্য নির্ভর করে কার উপর বা কিসের উপর নির্ভর করে? অপশন বি স্যার। অপশন বি। কেন বি, আমাকে হ্যাঁ স্যার। ক্রেডিট না, আমাকে ক্রেডিট দেবে না? হ্যাঁ, দক্ষতা? আমাকে দেবে না ক্রেডিট? শিক্ষকের শিক্ষকের দক্ষতার দক্ষতা উপর। দেবে না? না স্যার, পদ্ধতি প্রয়োগের না, উপর। স্যার, একদম আরে, না বাবু, আমার শিক্ষক ক্রেডিট ভালোভাবে উপস্থাপন চাই না। করে। ঠিক আছে, একদম, কিন্তু বাবু অ্যান্সারটা হবে পদ্ধতির প্রয়োগের উপর। ঠিক আছে, আমার ক্রেডিট চাই না। ঠিক আছে, শিক্ষকের দক্ষতা এটা অবশ্যই ডিপেন্ড করছে, বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পদ্ধতির প্রয়োগের উপর। ঠিক আছে, সেটা যদি ঠিকঠাক ভাবে প্রয়োগ করা হয় তাহলে সেটা সফল। শিক্ষকের দক্ষতাও কিন্তু একটা এর মধ্যে পড়ে, কিন্তু যদি অপশন যদি থাকে যে হয়তো শিক্ষকের দক্ষতাও থাকলো, পদ্ধতির প্রয়োগ থাকলো, তখন কিন্তু আমরা অবশ্যই পদ্ধতির প্রয়োগের উপরে আমরা কিন্তু এটাই আমাদের অ্যাপ্রুভড অ্যান্সার হবে। যদি এটা না থাকে তখন কি হবে? তখন কি করবে যদি না থাকে? দক্ষতা হবে তখন। শিক্ষকের দক্ষতার উপর। দক্ষতা হবে শিক্ষকের। তখন এটার উপরে যাবে। ঠিক আছে, হুম। তখন দক্ষতার উপর ডিপেন্ড করে। আর তারপরে বিষয়বস্তু বা জ্ঞানের উপর এটা সেভাবে পদ্ধতির মানে সাফল্য নির্ভর বিষয়বস্তু টপিক বা জ্ঞানের উপর নির্ভর করে না। ঠিক আছে, এই দুটো হতে পারে 50-50 মধ্যে যায়, বাট বিয়েটা হচ্ছে অ্যাপ্রুভড অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট, শ্রেণীকক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে? স্যার শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই। স্যার শিক্ষক এবং শিক্ষার্থী। শিক্ষক আর শিক্ষার্থী। সি 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 না, আমার তো মনে হচ্ছে এ হবে, শিক্ষক নাকি? না না স্যার সি হবে না ই হবে। তো প্রয়োজন কি হবে? বাহ, একদম সরবে না, বললাম যেই কথাটা বলছি একদম একদম। দুজন না থাকলে কি হবে? শিক্ষক বসে বসে কি সেটাই স্যার চপ ভাসবে নাকি? হ্যাঁ, হুম। একদম ঠিক উত্তর।
কিন্তু কখনোই বাবু কারো কথাতে বা কোনো জায়গা থেকে হট করে নিজের মতামত চেঞ্জ করবে না। অনেকেই এদিক ওদিক বুঝাবে, ঠিক আছে? একদম সরবে না। আমিও একটু কনফিউজ করার চেষ্টা করবো, বাট যেটা ঠিক মনে হবে সেখান থেকে একদম সরবে না, ঠিক আছে? শ্রেণীকক্ষের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি শিক্ষক ও শিক্ষার্থী, বোথ অ্যান্সার করবে, ঠিক আছে? শ্রেণীকক্ষে পরিবেশ পাঠদান কালে শিক্ষকের লক্ষ্য কি হবে? যখন একটা শ্রেণীকক্ষে পরিবেশ পাঠদান করা হবে, শিক্ষকের লক্ষ্য কি হবে? শিক্ষার্থীর বৌদ্ধিক জ্ঞানের বিকাশ, আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা, না বৌদ্ধিক আচরণ জ্ঞানে সাহায্য করা, না সবগুলোই ঠিক? স্যার অপশন সবগুলো 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 স্যার। আহরণ করা। অপশন ডি হবে। অপশন ডি, বৌদ্ধিক জ্ঞান, আর এটা বৌদ্ধিক অপশন স্যার সি আমার বলা অপশন হ্যাঁ স্যার অপশন সি আর ডি দুটোই তো একই। একই ব্যাপার হয়ে যাচ্ছে। বৌদ্ধিক জ্ঞান বিকাশ, বৌদ্ধিক জ্ঞান আহরণ, আচ্ছা বৌদ্ধিক আর আচরণগত জ্ঞান আহরণে সাহায্য করা, সবগুলোই ঠিক হচ্ছে। পাঠদান কালে শিক্ষকের লক্ষ্য, হ্যাঁ সবগুলোই করবে, এখানে সবগুলোই হবে, একই জিনিস লাগছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম দিন শ্রেণীতে প্রবেশ করলে শিক্ষক কি করবে? তোমরা কি করবে বলো, সত্যি করে বলবে প্রথম দিন কি স্যার করবে? অপশন স্যার অপশন ডি অপশন ডি। গেলে তো প্রথমে অপশন ডি স্যার। অপশন ডি স্যার। আচ্ছা, অপশন ডি তে এখানে তো উত্তর হলো। তোমরা কি করবে সত্যি করে বলো, প্রথম দিন স্কুলে যেদিন জয়েন করবে, প্রথম দিন প্রথম শ্রেণীতে প্রবেশ করে কি করবে বলো, সত্যি করে বলো। সবার সাথে পরিচয় করব। সবার সাথে পরিচয় করবে, তাই তো? বাকিরা কি মনে হয় কি করবে? সত্যি কথা বলবে, যার যেটা মনে হচ্ছে সত্যি কথা বলবে। দেখি তারপর আমি যেটা পরিচয় বলবো কি সেটা করবো? তুমি হ্যাঁ বলবে। স্যার, ওইটা দেয়া তারপর ছাত্রছাত্রীদের পরিচয় জানা, কার কি ইচ্ছে সেসব জানা, এগুলো। আচ্ছা, আমি একটা কথা বলবো, সেটা সবাই করবে প্রথমে। কি বলবো বলবে? একটা ক্লাসে ঢুকে প্রথমে একটা সেলফি নেবে কি নেবে না বলো, সত্যি কথা বলো। স্যার না স্যার নেব না। কথাটা ভুল বলেছি না ঠিক বলেছি বলো? নেবে না? স্যার সেটা হয়তো শেষে মানে শুরুতে নয়, শেষে না হবে। আচ্ছা, সেটা শেষে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এটা আমার তো মনে হয় আজকালকার হচ্ছে মানে যারা টিচার হয় প্রথম কাজ এটাই করে, তাই না? ক্লাসে ঢুকে আগে একটা সেলফি নেবে, স্যার তারপর প্রথম কথা দিনের বলে। কথা না, সেলফি নেওয়ার কথা প্রথম দিন এইসব মাথায় আসেনি, তবে হ্যাঁ সেশনে হতে পারে, যেটা চলাকালীন। ওকে, ঠিক আছে। প্রবেশের পূর্বে প্রথম দিন শিক্ষক কি ধরনের প্রশ্ন করবে? মানে যখন পড়াশোনায় ঢুকবে তার আগে শিক্ষক কি ধরনের প্রশ্ন করবে? বিষয়ভিত্তিক, না আগের শ্রেণী থেকে, আগের ক্লাসে যেটা পড়েছো সেখান থেকে, না কি বই পড়লে কি সামর্থ্য বোঝা যাবে তা বুঝিয়ে বলবে, এমন প্রশ্ন করবেন যাতে পাঠের সাথে সংযোগ স্থাপন হয়। স্যার আগের স্যার শ্রেণী অপশন থেকে ডি। প্রশ্ন করলাম, বিএডটা। ডি। বিএডটা বলছে আগের শ্রেণী থেকে প্রশ্ন, তাই তো? স্যার ডি ডি পাচ্ছে। অপশন। ডি। ডি করবে? শিওর ডি করবে? ডি হবে। হ্যাঁ, এমন প্রশ্ন করবেন যাতে পাঠের সাথে সংযোগ স্থাপন হয়। স্যার শিওর? অপশন ডি। হ্যাঁ। না স্যার স্যার বিএড। অপশন হ্যাঁ এ কি ওটাই হবে না? হবে। অপশন এ বলছো বিষয়ভিত্তিক প্রশ্ন, তাই তো? হ্যাঁ স্যার। না স্যার অপশন ডি। দেখো এই যে ব্যাপারটা দেখো, কেন এখান থেকে সরলে বাবা, জিনিসটা সম্পর্কে বোঝো। যারা অ্যান্সার ডি বলছো একদম ঠিক বলছো। এমন প্রশ্ন করবেন যাতে পাঠের সাথে সংযোগ স্থাপন হয়। এই যে পড়ানোর সময় বলেছিল কি, যে আজকে স্যার হয়তো পড়ানোর ইচ্ছে হয়েছে যে বাবর পড়াবে, তাহলে স্যার প্রথমেই ঢুকে যদি বলে আজকে পড়াবো মোগল সাম্রাজ্য বাবর, লেখা শুরু করো, তাই বললে কি হবে? বাচ্চারা শুনবে না। তাহলে বলতে হবে আরে আমাদের হচ্ছে কি বলে, হয়তো বাবর না, বাবরের মাথায় ঠিক আসছে নি। হ্যাঁ, যে আমাদের আমাদের কিছু একটা আচ্ছা হ্যাঁ, প্রথমে বলবে হ্যাঁ যে আরে তোরা কে কে তাজমহল দেখতে গেছিস রে? তাজমহল দেখেছিস? বলবে হ্যাঁ স্যার তাজমহল দেখেছি। আরে কে বানিয়েছিল? বলে স্যার শাহজাহান বানিয়েছিল। শাহজাহান বলে একজন শুনছি, সেই তার ওয়াইফের জন্য, মমতাজের জন্য বানিয়েছিল। ও শাহজাহান বানিয়েছিল, আচ্ছা শাহজাহান কে ছিল? বললো স্যার মুঘল
সম্রাট ছিল আর কি। ও মুঘল সম্রাট ছিল, তাহলে মুঘল সম্রাট তাহলে কি শাহজাহান প্রথম ছিল? বলছে না না স্যার, আগে কেউ ওটা ছিল। তখন দেখো ওইভাবে কি হবে, আস্তে আস্তে তুমি টপিকে ঢুকবে। তুমি যদি প্রথমেই ঢুকে বলো আজকে তোমাদের মুঘল সাম্রাজ্য পড়াবো, লেখো বাবর, বাবর 1526 থেকে 1530, এরকম যদি পড়াতে শুরু করি তাহলে কি ভাল লাগবে? নিশ্চয়ই না। প্রথমে তাদেরকে একটু বাচ্চাদেরকে এইভাবে করবে, আর যদি যখন বড়দের পড়াবে তখন তার ব্যাকগ্রাউন্ডটা পড়বে যে বাবর কি করে রাজা হল। প্রথমেই বাবর শুরু করে দিলে দেখবে দুদিনে ইতিহাসের প্রতি ঘটি হারিয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য এমন পাঠ, মানে কোনো টপিকে ঢোকার আগে এমন প্রশ্ন করব যাতে সেটা পাঠের সাথে সংযোগ স্থাপন করে। গল্প এই জন্যই বলা হয় গল্পগুলো পড়তে, এরকম নয় যে আলফাল গল্প, যা খুশি একটা গল্প। টপিক রিলেটেড গল্পটা এমন ভাবে করবে সেই গল্পটা যাতে টপিকের সাথে মিশে যায়, তাহলে দেখবে টপিকটা স্টুডেন্টের কাছে গ্রহণযোগ্য বেশি হবে। ঠিক আছে? খুব ভালো। যারা ডি বলেছো খুব ভালো বাবু, যে এ বলেছো ও বিষয়ভিত্তিক প্রশ্ন সে করবে না, সে তো পাঠে এখনো প্রবেশই করেনি না। হ্যাঁ, আর যারা বি বলছো আগের শ্রেণী থেকে প্রশ্ন করবেন, এটা বাবা কেউ করে না, কারণ জানে আগের শ্রেণীতে সে পাস করেছে বলে আগের শ্রেণী থেকে শিক্ষক প্রথম দিন প্রশ্ন করে না। হ্যাঁ, এটা দেখবে, এটা হয় না। হ্যাঁ, আচ্ছা, পাঠদান পর্বে শিক্ষক বিভিন্ন কৌশল গ্রহণ করে থাকে, নিচের কোনটি অবশ্যই তার করা উচিত নয়? কোনটা তার করা উচিত নয়? ক্লাসের নির্দিষ্ট সময়ের পরে প্রবেশ, যেটা সবাই করে। শিক্ষার্থী প্রথম প্রশ্নের উত্তর না দেওয়া, পাঠ্যের সারাংশ না করানো, সবগুলোই করা উচিত না। সবগুলি হবে। স্যার সবগুলোই হবে। অপশন ডি। অপশন ডি কোনটাই করা উচিত না? না স্যার, সবার কোনোটাই করা উচিত নয়। উত্তরটা দেওয়া অবশ্যই উচিত। পাঠের সারাংশ না করানোটাও ঠিক নয়, সবগুলিই হবে। একদম। তাহলে তার সবগুলিই করা উচিত নয়, কারণ তাকে ক্লাসের সময়ে প্রবেশ করতে হবে এবং শিক্ষার্থীর প্রশ্নের তাকে উত্তর দিতে হবে, এবং অবশ্যই তাকে কিন্তু সারাংশ করে দিতে হবে, যে লাস্টে পড়ানোর পরে বলবো তাহলে বাবু আজকে আমরা কি পড়লাম বলো, তার একটা সারাংশ করে দেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। ওকে, আচ্ছা, পাঠদানের প্রস্তুতির সময় শিক্ষক যে কাজগুলি প্রথম করেন তার মধ্যে অন্যতম কি করে থাকে টিচার, মানে তোমার কোন কাজটা করে থাকে? পাঠের কোন বিষয়টি অতি প্রয়োজনীয় তা নির্ণয় করেন, পাঠের গুরুত্ব নির্ণয় করেন, শিক্ষার্থীদের কোন বিষয়টি সাহায্য করবেন তা নির্ণয় করেন, কোন বিষয়টা পড়ার কোন বিষয়টি সাহায্য করবেন তা নির্ণয় করেন, না উপরের সবগুলি দরকার? দেখি, ভেবে চিন্তে উত্তর দেবে। কি মনে হচ্ছে? স্যার ডি। স্যার অপশন ডি। অপশন ডি। বাকিদের কি মনে হচ্ছে? অপশন ডি। অপশন ডি। অপশন ডি, অপশন ডি, সবার অপশন ডি। কেউ অন্য কিছু ডি ছাড়া বলবে? বি এরটা হতে পারে। ডি এরটা পাঠের গুরুত্ব। আচ্ছা, আর? হ্যাঁ স্যার, বিয়েটা হতে পারে। বি এরটা হতে পারে। আচ্ছা, দেখো কি বলছে বাবু, দেখো যখন পড়ানো স্যার যখন কোনো তোমাকে যদি কোনো টপিক পড়াতে বলা, হ্যাঁ তুমি যখন কোনো টপিক তোমাকে পড়া, পাঠদানের প্রস্তুতির সময় কোনো হয়তো টপিক তুমি পড়াবে বলে ঠিক করেছো, তুমি প্রথমে কি করবে? পাঠের কোন বিষয়টা অতি প্রয়োজনীয় সেটা তো তুমি বাবা নির্ণয় করবে, যে কোন বিষয়টা তুমি পড়াবে। যখন পাঠদানের প্রস্তুতি, তখন আমরা বলি না, যখন পড়াতে শুরু করি তখন বলি এইগুলো ইম্পর্টেন্ট, মানে এইগুলো থেকে বেশি কোশ্চেন পড়ে। মানে আমরা কি করি, প্রথম কোন বিষয়টা আমাদের কাছে বেশি অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পড়তেই হবে, সেটাই তো বাবু আইডেন্টিফাই করি, নাকি না অন্য কিছু করি? পাঠদানের প্রস্তুতির সময় যখন আমরা শুরু না, করি, এটাই প্রথমে করতে হবে। হ্যাঁ স্যার। এটাই প্রথমে করতে হয়, যে আমরা প্রথমে ডিসাইড করি যে কোনগুলো পড়বো। নিশ্চয়ই এটা পড়বো না যেখান থেকে কোশ্চেন আসেনি, সেগুলোও পড়বো, সেগুলো তার পাঠের গুরুত্ব। এই যে সিনোনিমস অ্যান্টোনিমস নিশ্চয়ই পড়ানোর সময় এটা বলবো না তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস জানতে হবে, কেন স্টুডেন্টরা প্রশ্ন করতে পারে, নিশ্চয়ই না। কোন কোনগুলো অতি প্রয়োজনীয় সেটাই তো বাবা নির্ণয় করবো, যেখান থেকে প্রায় কোশ্চেন রিপিট হয় সেগুলো আমরা পড়বো। বুঝতে পারছি কথাটা? এখানে অপশন এ হবে। ওকে, চলো লাস্ট কোশ্চেন আজকে।
পাঠদানের লক্ষ্য নির্ধারণের পূর্বে শিক্ষক যা করেন, পাঠদানের লক্ষ্য নির্ধারণের পূর্বে শিক্ষক কি করেন, পাঠদানের সময় সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে এবং তার উত্তর কি হবে সে সম্পর্কে ধারণা তৈরি করেন, শ্রেণীতে কোন কোন শিক্ষার্থী কি কি প্রশ্ন করবেন তা ঠিক করে রাখেন, প্রশ্ন এমন ভাবে করবেন যাতে সহজে কেউ উত্তর দিতে না পারে। স্যার অপশন উত্তর স্যার দিতে না অপশন পারে। এ, অপশন এ অপশন এ। এ স্যার এ। এ না ডি হবে? সবগুলো ঠিক না উত্তর। না ডি না, এমন ওই যে প্রশ্ন করবে স্যার না না অপশন এ। সি এরটা কেন? ভুল আছে। না এমন ভাবে প্রশ্ন করবো যাতে কেউ উত্তর দিতে না পারে, তাহলেই তো ভালো নাকি? না স্যার। তাহলে ডি তো কখনো হবেই না, ডি আমাদের বাদ যাবে। ঠিক আছে, আর কোন কোন শিক্ষার্থীতে কি কি প্রশ্ন করবে তা ঠিক করে রাখবো। আমি ঠিক করে রাখবো, একে এটা জিজ্ঞাসা করবো, একে এটা ছেলে ঠিক করে রাখে পাগল। তাহলে বি আর ডি সত্যি তো হচ্ছেই না। তাহলে একমাত্র পাঠদানের সময় সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে এবং তার কি উত্তর হবে সে সম্পর্কে ধারণা তৈরি করে। এই যে আমি তোমাদের আজকে যদি কোনো একটা টপিক পড়াই, সেখানে আমি নিশ্চয়ই ডিসাইড করবো যে তোমরা এখান থেকে কি কি প্রশ্ন করবে, সেটা আমার একটা ধারণা থাকা দরকার। নাহলে তোমরা প্রশ্ন করে বসলে বলবো না এটা তো জানি না, যা প্রশ্ন করলে বলবো না আচ্ছা দেখে পরের দিন বলবো। এটা যদি আমি সব প্রশ্নের উত্তর আমি এটাই দিই, তোমরা কি বলবে স্যার কিছু পড়ে আসেনি। হ্যাঁ, একটা আধটা এরকম হতে পারে, দেখো সবকিছু জানা সবার পক্ষে সম্ভব নয়। একটা আধটা কোশ্চেন এরকম হতে পারে যেখানে স্যার বলতে পারে আচ্ছা এটা আমি তোমাদের পরের দিন জানাবো। কিন্তু স্যার যদি বলে সব কোশ্চেন আমি পরের দিন জানাবো, তা বললে তো হয় না। তোমাকে সবই বলতে হবে, একটা দুটো হয়তো তুমি পরের দিনের জন্য দিতে পারো। অর্থাৎ তোমার মধ্যে একটা সম্ভাব্য কি প্রশ্ন হতে পারে তার একটা ধারণা থাকা প্রয়োজন, তাই তো? ক্লিয়ার হলো টপিকটা?